সকলকে সুস্বাগত তোমাদের নতুন জার্নিতে। যে নতুন জার্নিতে আমরা এগিয়ে চলব আমাদের মেন লক্ষ্যের দিকে, এবং যেখানে আমরা আমাদের যেটা মেন অভিষ্ট রেলের একটা চাকরি পাওয়া বা যে কোনো গভর্নমেন্ট জব পাওয়া, সেটার দিকে এগিয়ে যাব। সকলকে গুড আফটারনুন। দেখতে পাচ্ছি প্রচুর ছাত্রছাত্রী লাইভে চলে এসছো। আমাকে একবার জাস্ট বলে ফেলো প্রত্যেকের কাছে অডিও ভিডিও ক্লিয়ার কিনা, প্রত্যেকের কাছে অডিও এবং ভিডিও ক্লিয়ার কিনা। যদি প্রত্যেকের কাছে অডিও এবং ভিডিও ক্লিয়ার থাকে তাহলে আমি সেশনটা শুরু করব এবং আজকে তোমাদের জীবনের একটা সংগ্রামের নতুন দিক শুরু হবে। বাহ, কমেন্টে ঝড় বয়ে যাচ্ছে। বেশ 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 বেশ, চলো চলো, ঠিক আছে, চলো তাহলে আজকে শুরু করা যাক আমাদের সেশন। আচ্ছা, এক মিনিট দাঁড়াও, জাস্ট 1 মিনিট। দেখো, আজকে আমাদের শুরু হওয়ার কথা কেমিস্ট্রি, তাই তো? ফিজিক্স এখনো হয়নি, ফিজিক্স আমার এখনো দেরি আছে। ফিজিক্স পসিবলি তোমাদের রয়েছে, তোমাদের স্টাডি প্ল্যান আমি দিয়ে দিয়েছি, দেখবে তো। তোমাদের পসিবলি ফিজিক্স রয়েছে হচ্ছে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে, ঠিক আছে? আমার এখন ফার্স্টে কেমিস্ট্রি হবে, যেটা এন্ড হতে হতে বলতে পারো হচ্ছে যে জানুয়ারি ফার্স্ট উইক হয়ে যাবে। তারপর আমার এই ইয়ে শুরু হবে, ফিজিক্স শুরু হবে, ঠিক আছে বাবা? চলো, আচ্ছা শোনো, এই যে কেমিস্ট্রি বা রসায়ন, এই কেমিস্ট্রি জিনিসটাকে আমরা মূলত তিনটে ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? কি কি? নাম্বার 1 ফিজিক্যাল কেমিস্ট্রি, নাম্বার 2 ইনঅর্গানিক কেমিস্ট্রি, নাম্বার 3 অর্গানিক কেমিস্ট্রি। একদম বেসিক থেকে আপ টু প্রো লেভেল পর্যন্ত যাবে তোমরা, ঠিক আছে? এইবার দেখো, এই যে ইনঅর্গানিক আর অর্গানিক এই দুটো পার্ট রয়েছে, কারা কারা আছো যারা এই পার্টগুলোকে এখনো অবধি ভিডিও কোর্স থেকে এন্ড করে নিয়েছো? কারা কারা আছো? কারা কারা আছো ঝটপট করে কমেন্ট করে ফেলো। তার কারণ আমি তোমাদেরকে অলরেডি বলে দিয়েছিলাম ফার্স্টেই যে এইগুলোকে তোমাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল এন্ড করতে হবে। ইনঅর্গানিক শেষ, ভেরি গুড, বাহ। চলো দেখো বাবা, এই অর্গানিক এবং ইনঅর্গানিক এই দুটো জিনিস তোমাদেরকে ভিডিও কোর্সের মধ্যে অলরেডি অ্যাড করে দেওয়া আছে। যারা শেষ করে নিয়েছো তাদেরকে আমি বলবো মেনি মেনি কংগ্রাচুলেশন, তোমরা জীবনে অনেকটা এগিয়ে গেছো। যারা এখনো শেষ করনি আমি বলবো তোমরা প্রত্যেকে ভিডিও সেকশনে চলে যাবে। সেখানে তুমি দেখবে যে সায়েন্স বলে একটা পার্ট রয়েছে। এই সায়েন্স পার্টের মধ্যে তুমি দেখবে কেমিস্ট্রি একটা পার্ট রয়েছে, ফার্স্টে ফিজিক্স রয়েছে, তারপর কেমিস্ট্রি রয়েছে, তারপর বায়োলজি রয়েছে। এই কেমিস্ট্রি পার্টের মধ্যে দেখবে খুলে একটা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি আছে, একটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি রয়েছে। এই দুটো জিনিস অ্যাজ সুন অ্যাজ পসিবল তুমি শেষ করে নাও, ঠিক আছে? বাকি আমি এদিক থেকে লাইভে ফিজিক্যাল কেমিস্ট্রি টানতে শুরু করছি। আজকে আমাদের লাইভে ফিজিক্যাল কেমিস্ট্রি শুরু হবে এবং যার সবার প্রথম ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার। এই অ্যাটমিক স্ট্রাকচার জায়গাটা শুরু হবে। প্রত্যেককে একটা কথা একটু বলে রাখি,
ভালো করে মন দিয়ে জিনিসটা শোনো। আমি একবার তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিতে চাইছি। এই হচ্ছে, দাঁড়াও আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই, কারণ তোমাদের মনে কিছু জিনিস না হয়তো ভেতরে রয়েছে যে এখানে কিরকম জিনিসপত্র কভার করানো হবে, কিরকম কি হবে কি না হবে। তো অবশ্যই যারা ভর্তি হয়েছো তারা সেই সমস্ত জিনিসপত্রগুলোকে দেখেই ভর্তি হয়েছো যে এখানে সেই লেভেলের জায়গা আছে। তো আমি তোমাদেরকে বলবো, দেখো বাবা, এই হচ্ছে তোমার গিয়ে গ্র্যাজুয়েট লেভেলের সিট। যারা এই ব্যাচ থেকে পড়াশোনা করেছে তাদের নাম আমি শেষ করে উঠতে পারবো না, এরা প্রত্যেকে সিলেকশন পেয়েছে। বোঝা গেল? এই হচ্ছে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের সিট, যেখানে নাম, রোল নাম্বার, জোন, কাস্ট সব দেওয়া আছে, এরা প্রত্যেকে সিলেক্টেড ক্যান্ডিডেট। যদি টোটাল আমি লক্ষ্য করে দেখি তাহলে সেক্ষেত্রে আমি বলবো দুটো মিলিয়ে অ্যাপ্রক্সিমেটলি 3700 প্লাস ছাত্রছাত্রী এখান থেকে সিলেকশন পেয়েছে, এক দুটো নয়। এবার আমার নেক্সট যেটা টার্গেট সেটা হচ্ছে তোমরা এখানে যারা ভর্তি হয়েছো তাদেরকে সিলেকশন পাওয়ানো, এবং এই 3700টা আমাকে এর পরের বার, এবারে কত ভ্যাকেন্সি আছে টোটাল মিলিয়ে ওই 8500 কাছাকাছি, ওই 8800 মতো। তো এই 8800 মধ্যে যেন মোটামুটি ভাবে 4000 প্লাস ছাত্রছাত্রী এখান থেকে সিলেকশন পায়। এটা আমার চ্যালেঞ্জ নিজের সঙ্গে। তো আমি তোমাদেরকে প্রথম দিন ফার্স্ট ডেতে জানিয়ে রাখছি, যে যে জিনিসপত্রগুলোকে করাবো সেগুলো পাই টু পাই খাতায় নোট করবে। কোন রকম কোনো কিন্তু বা প্রশ্ন থাকলে সঙ্গে সঙ্গে এখানে জিজ্ঞেস করবে, তার জন্য আই এম অলওয়েজ রেডি। বাট দিনের শেষে যেন আমি কখনো না দেখতে পাই যে প্রথম দিনে আমি প্রচুর এনার্জি নিয়ে চলে এসেছি, তারপরের দিনে আস্তে আস্তে কমতে 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 শেষ দিন আমি আর ক্লাস অ্যাটেন্ডই করলাম না। এটা তোমার কাছে তখনই হবে যখন তুমি দেখবে তুমি লাইভ ক্লাস অ্যাটেন্ড করছো না। তাই যার যত কাজ থাকুক না কেন, সায়েন্স হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা রেলের পরীক্ষার জন্য। আমি প্রত্যেককে একটা কথাই বলবো, এই ক্লাস কিন্তু মিস করবে না। একটা ক্লাস মিস করে যাওয়া মানে হচ্ছে পরের ক্লাস বুঝতে পারবে না, একটার সঙ্গে একটা ইন্টারলিঙ্কড। আর যখনই তুমি বুঝতে পারবে না তখন তোমার মনে হবে ভাই বিশাল শক্ত একটা জিনিস আমি রয়ে গেছি। তো শক্ত কিচ্ছু নয়, একদম সহজ। যেভাবে পড়বো, যেভাবে পড়াবো, সেই পর দেখার পর তোমার মনে হবে যে আমি একদম সহজ জিনিসই পড়ছি। হয়তো এরপরে আমি ক্লাস 11-12-এ আমি সায়েন্সই নিয়ে নিতাম যদি আপনাকে পেতাম। এরকম অনেক কমেন্ট আমি পরের দিকে পাই। কিন্তু ডেডিকেশন এন্ড ডিটারমিনেশন এই দুটো মেন দরকার, ঠিক আছে? তো যতই তোমার কাজ থাকুক না কেন, পরে কোনো গল্প নেই, এখনই ইমিডিয়েট বেসিসে। ওকে বাবা, চলো। আর সিলেকশন কিন্তু আমার চাই, আমি আবারও বললাম, কিন্তু সেটা তুমি এনটিপিসি পেতে পারো, এএলপি পেতে পারো, টেকনিশিয়ান পেতে পারো, গ্রুপ ডি পেতে পারো, হোয়াট এভার দ্য থিং ইজ, বাট আমার সিলেকশন চাই। আমি অবশ্যই এনটিপিসি তে 4000 বললাম, সেখানে এনটিপিসি তোমাদের পেতে হবে। বাকি তুমি যদি অন্য কিছু এক্সট্রা পাও, আজকের দিনে 2025-26-এ দাঁড়িয়ে তোমার কাছে যদি 4-5টা চাকরি থাকে, সরকারি চাকরি, তাও আবার এর থেকে বড় কি হতে পারে। এবং আমি তোমাকে প্রথম দিনই বলে রাখলাম, এটাই হচ্ছে সেই ব্যাচ যেখান থেকে তুমি সিলেকশন পাবে। এটাই হচ্ছে সেই ব্যাচ যেখান থেকে তোমাদেরকে আর অন্য কোনো জায়গায় ভটকাবার দরকার নেই। না কোনো পেড ব্যাচ কিনতে হবে, না কোনো মক টেস্ট কিনতে হবে, না কোনো বই কিনতে হবে, না কোনো ইবুক কিনতে হবে। এই একটা ব্যাচের মধ্যে সবকিছু কভার হয়ে যাবে। তো এই ব্যাচটাকে ভালো করে করো। প্রত্যেকে আমার সঙ্গে যুদ্ধ করতে রেডি? প্রত্যেকে রেডি? নিজের বেস্ট দিয়ে দেবে, এটুকু আমার কাছে এখানে আজকে কমিটমেন্ট করছো? চলো, অল দ্য বেস্ট। আমরা একদম ফাটিয়ে দেবো এবারে এনটিপিসি যেন আমাদেরই হয়। ঠিক আছে বাবা, চলো লেটস স্টার্ট আওয়ার জার্নি। প্রথমেই বলে রাখি, আজকে আমাদের যেটা
সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে সেটা হচ্ছে আরআরবি এনটিপিসির জন্য বা যে কোনো পরীক্ষার জন্য, সেটা হচ্ছে গিয়ে অ্যাটমিক স্ট্রাকচার। তো প্রত্যেকে আমার সঙ্গে খাতার মধ্যে নোট করতে শুরু করবে, যার নাম হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার। বাংলায় কি বলে? বাংলায় বলে হচ্ছে এটাকে পরমাণুর গঠন। ঠিক আছে, দেখো এবার আমরা শুরু করছি। ভালো করে এবার মন দিয়ে বোর্ডের দিকে কনসেন্ট্রেট হয়ে যাও, আর কোনো কথা নয়। দেখো এই যে পরমাণুর গঠন, এখানে কোথায় কি ক্লাস পাবে কি না পাবে আমি সবকিছু বলে দিয়েছি। আমার ওরিয়েন্টেশন ক্লাস দেখে নাও, তুমি লাইভ সেকশনে গিয়ে ওরিয়েন্টেশন বলে একটা সেকশন পাবে, ওরিয়েন্টেশন ক্লাস দেখে নাও। আমি সেখানে তোমাদেরকে সাপোর্টের নাম্বারও দিয়ে দিয়েছি, যদি কোনো রকম কোনো কিছু জিনিস দেখতে পাচ্ছ না বলে মনে হয় সেখানে গিয়ে জিজ্ঞেস করে নাও, ঠিক আছে? বাট এখনকার পর থেকে পরের দিন যতদিন পর্যন্ত তোমার সিলেকশন হচ্ছে আর যতদিন পর্যন্ত আমার লাইভ ক্লাস থাকবে, পড়াশোনা ব্যতীত অন্য কোনো কথা এখানে হবে না। আমি এই জন্যই যে কোনো ব্যাচ যখন শুরু হয় প্রথম দিনই আমি তোমাদেরকে ওরিয়েন্টেশন ক্লাসে সব বলে দিই, আমার ওরিয়েন্টেশন ক্লাস দেখে নেবে, ঠিক আছে? অবশ্যই করবে, ফিজিক্সও করবে। চলো, যাতে ফিজিক্স যখন শুরু করবো তখন তোমার যেন ওই ওয়েভের পার্ট রেডি হয়ে থাকে, তারপর আমি বাকি জিনিসপত্র শুরু করব। টাইম খুব কম কিন্তু বাবা, 150 দিন মোটা টাইম রয়েছে, আমি তোকে বলেই দিয়েছি 150 দিন মোটা টাইম রয়েছে, ভয়ানক পরিস্থিতি। তো তার মধ্যে থেকে আমাদের কিন্তু সিলেকশন আনতে হবে। আচ্ছা দেখো, এই যে পরমাণুর গঠন আছে, এই পরমাণুর গঠন বলতে আমরা কি বুঝে থাকি? দেখো এখানে পরমাণু বলেছে, পরমাণুকে যদি আমি একটু ভাঙি আমরা দেখতে পাবো, দেখো এইটা মানে হচ্ছে পরম অণু, পরম প্লাস অণু, এটাকে আমরা বলে থাকি হচ্ছে পরম অণু, ঠিক আছে? তাহলে এই যে পরম আর অণু, এইটা মানে কি বোঝাচ্ছে? অণু মানে হচ্ছে মলিকিউল, আর পরম মানে হচ্ছে আলটিমেট। তার মানে এইটা কিন্তু আলটিমেট মলিকিউলকে বোঝাচ্ছে, বোঝা গেল? মানে যেটা একদম শেষ, যাকে আর কখনোই আমরা ভাঙতে পারি না, বোঝা গেল? চলো এবার এই যে পরমাণু আছে, এই জিনিসটা নতুন করে আস্তে আস্তে ডেভেলপ হতে শুরু করে। আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সবার প্রথম তোমাদেরকে আমি ক্রোনোলজি পড়াবো, অর্থাৎ কিভাবে কিভাবে জিনিসপত্র ডেভেলপ করেছে, তারপর আমি এর ভেতরে ঢুকবো। আমি এখানে আইসোটোপ পড়বো, আইসোটোন পড়বো, আইসোবার পড়বো, কি কি নিউক্লিয়ার অ্যাটমিক রিঅ্যাক্টর রয়েছে সেগুলো পড়বো, কিভাবে তোমার হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাকশন হয়ে থাকে সেগুলো পড়বো, কোথায় তোমাকে কোয়ান্টাম নাম্বার নির্ণয় করতে হয় সেগুলো পড়বো, যেগুলো ক্লাস 11-12 এর জিনিস, তোমরা নিজেরা সেগুলোকে করে দিতে পারবে। বাট এই চ্যাপ্টার করাতে আমার 5টা দিন সময় লাগবে। প্রথম দিনের ক্লাসে আমরা শুধুমাত্র এর ইন্ট্রোডাক্টরি পার্টটাই পড়বো, বোঝা গেল? তারপর আস্তে আস্তে যত এগোবে তখন জিনিসপত্রগুলো তোমার পুরোপুরি ক্লিয়ার হতে থাকবে, একদম বেসিক থেকে তোমাদেরকে বলছি। দেখো এই যে পরমাণু, এই পরমাণু কথাটা সবার প্রথম কে বলেন? পরীক্ষাতে সবার প্রথম যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে এই পরমাণু কথাটা সবার প্রথম কে বলেন? তো পরমাণু মানে কি আমরা পড়লাম এইমাত্র অ্যাটম, তাই তো? আমরা কি পড়লাম এইমাত্র? এইটাকে আমি পড়লাম হচ্ছে অ্যাটম। আচ্ছা আরেকটা কথা বলে রাখি, এর প্রিন্টেবল পিডিএফও আছে, সেটা আমি লাস্ট দিন দেব। আগে তোমরা এইগুলোকে আমার সঙ্গে সঙ্গে খাতায় নোট করতে করতে যাবে, লাস্ট দিন প্রিন্টেবল পিডিএফটা দেখতে পেয়ে যাবে, সেখানে প্রচুর থিওরি লেখা আছে, সেগুলোকে আমি লাস্ট দিন তোমাদেরকে দেখাবো যখন, তখন তুমি বলবে যে সবই তো পড়ে ফেলেছি, ঠিক আছে? আমার পড়ানোর স্টাইলটা হচ্ছে এটাই, সবার প্রথমে তোমাকে ড্র করে করে ডায়াগ্রাম জিনিসপত্রকে দেখাতে দেখাতে করবো, বাকি তোমার জিনিসপত্রগুলোকে তোমাকে যখন জিনিসপত্র লাস্টে দেব তখন তুমি পুরো জিনিসপত্র মিলিয়ে নেবে, ওকে? এই যে অ্যাটম আছে, এই অ্যাটম বা পরমাণু এই কথাটা সবার প্রথম কে বলেন? এটা হচ্ছে সবার প্রথম প্রশ্ন। দেখো এইটা সবার প্রথম বলেন হচ্ছে দার্শনিক কনাদ, দার্শনিক কনাদ, ঠিক আছে? 1 নাম্বার বিষয়।
2 নম্বর বিষয় হচ্ছে তুমি দেখবে পরীক্ষার প্রশ্নতে কণাদ ছাড়াও আরেকজনের নাম আছে, তার নাম হচ্ছে ডেমোক্রেটাস। কি বললাম? তার নাম হচ্ছে ডেমোক্রেটাস। ঠিক আছে, তো এই যে ডেমোক্রেটাস আছেন, এই ডেমোক্রেটাস না ডাল্টন অনেক পরের বিষয়, আমি আসছি সব। এই যে ডেমোক্রেটাস আছেন, ইনি হচ্ছেন গ্রিসের মানুষ। আর এই কণাদ যিনি আছেন তিনি হচ্ছেন তোমার হচ্ছে ইন্ডিয়া থেকে। ঠিক আছে, তো দুটোর মধ্যে গল্পটা কি? গল্পটা হচ্ছে এটাই যে স্যার তাহলে প্রথম অ্যাটম কথাটা কে বললেন? আপনি তো দুটো নাম বললেন, প্রথম কে? পরীক্ষা এলে কি করব? পিএসসি এবং এসএসসি এবং রেল, এই প্রত্যেকটা জায়গাতে এরকম কনফিউশন কোশ্চেন তোমাকে পরীক্ষা দেবেই দেবে। যখন তোমাকে দেখবে দিয়েছে অ্যাটম কথাটা কে বলেছেন, তুমি দেখবে এর আগের বার 2022 কোশ্চেনই গ্রুপ ডি তে এসেছিল প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে, অপশন এ কণাদ, অপশন বি ডেমোক্রেটাস, অপশন সি অন্য কিছু, অপশন ডি অন্য কিছু, বোথ অফ দ্য অ্যাভাব কেউ কিন্তু বলেনি। তো তোমাকে এখানে সেই পরীক্ষার রেসপেক্টে কে কোনটা চুজ করেছে সেটা তোমাকে অ্যান্সার করতে হবে। বোঝা গেল? তো যদি তুমি রেলের পরীক্ষা দাও তাহলে সেক্ষেত্রে তুমি অ্যান্সার দেবে হচ্ছে ডেমোক্রেটাস। বোঝা গেল? যদি তুমি আমাকে প্রশ্ন করো যে স্যার কেন ডেমোক্রেটাস কেন বললাম, আমি কণাদ কেন বললাম না, আমার কাছে কোনো উত্তর নেই। কারণ এই কণাদ এবং ডেমোক্রেটাস একই সময়কার মানুষ, একজনে ইন্ডিয়া থেকে বিলং করছে, একজনে তোমার হচ্ছে গ্রিস থেকে বিলং করছে, দুজনের পার্টিকুলার টাইম ফ্রেম একই সময়কার, কিন্তু কে আজকে রাতে বলে দিয়েছে আর কে তার দুদিন পরে রাতে বলেছে, এইটা টাইম ফ্রেমটা পাওয়া যায়নি। সেই জন্য আমাদের কাছে এনাদের দুজনের নামই ইম্পর্টেন্ট অ্যাটম কথাটা বলার ক্ষেত্রে, কিন্তু পরীক্ষায় এলে আমরা কিন্তু ডেমোক্রেটাস অ্যান্সার করব যদি দুটো অপশনই থাকে। যদি কণাদ অপশন থাকে ডেমোক্রেটাস না থাকে তাহলে কণাদ অ্যান্সার করব, যদি ডেমোক্রেটাস থাকে কণাদ না থাকে তাহলে ডেমোক্রেটাস করব, যদি দুটোই থাকে তাহলে সেক্ষেত্রে আমি কি করব? ডেমোক্রেটাস করব। বোঝা গেল কেসটা? কারণ এর আগের বার টিসিএস ডেমোক্রেটাস নিয়েছে। ক্লিয়ার? চলো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো খাতার মধ্যে নোট করতে থাকবে। এইবার আমি চলে আসছি অ্যাটম গেল। দেখো এই যে অ্যাটম কথাটা আমরা প্রথমে বুঝে গেলাম, অ্যাটম মানে কি? মলিকুলস। এবার এই জিনিসটাকে নিয়ে থিওরি সবার প্রথম কে দেন যদি তোমাকে জিজ্ঞেস করে, তুমি বলবে হচ্ছে 1803 খ্রিস্টাব্দ। তোমার সাল মাথায় না রাখলেও চলবে, কিন্তু আমি তোমাকে সাল কেন বলছি, যাতে তুমি রিলেট করতে পারো পরপর পরপর কি কি জিনিসপত্র হয়েছে। ঠিক আছে বাবা? তো সবার প্রথম 1803 খ্রিস্টাব্দতে যে থিওরিটা আসে তার নাম হচ্ছে অ্যাটমিক থিওরি। অ্যাটমিক থিওরি, ওকে। এবং দেখবে এই প্রশ্নটাই এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষাতে কোশ্চেনে এসছে, যে অ্যাটমিক থিওরি সবার প্রথম কে দিয়েছেন? দিয়েছেন হচ্ছে জন ডাল্টন। ভেরি গুড। কে দিয়েছেন? দিয়েছেন হচ্ছেন জন ডাল্টন। আমি ইংলিশে লিখছি, বাংলাতে বলতে বলতে থাকছি, বাংলাতে তোমরা লিখে নিও যারা বাংলায় লিখছো। জন ডাল্টন অ্যাটমিক থিওরি দেন 1803 খ্রিস্টাব্দতে। এবার তোমাদেরকে একটা কথা বলি, এখানে তুমি আবার প্রশ্ন পাবে যে এই যে জন ডাল্টন রয়েছেন এনার সঙ্গে কিন্তু 1803 খ্রিস্টাব্দে যায় না। তুমি দেখবে এনার সঙ্গে একটা সাল যায় যেটা হচ্ছে 1808 খ্রিস্টাব্দ। তাহলে স্যার 1803 আর 1808 এর মধ্যে গল্পটা কি? একদম দেখো রাজি পড়লে লিখে দিয়েছে 1808 স্যার পড়েছি। তো ব্যাপারটা হচ্ছে এখানে এটাই যে দেখো বাবা 1808 অ্যাকচুয়ালি পরীক্ষায় যদি আসে তুমি 1808ই অ্যান্সার করবে, কিন্তু 1803টাও মানে ইকুয়ালি ইম্পর্টেন্ট। কেন স্যার? তার কারণটা হচ্ছে যখন কোনো একটা মানুষ, ধরো তুমি নিজে কিছু একটা জিনিস আবিষ্কার করলে, এবার তুমি ধরো আজকে রাত, আজকে 1 ডিসেম্বরে তুমি কোনো একটা জিনিস আবিষ্কার করলে, সঙ্গে সঙ্গে নিশ্চয়ই সেটা
জার্নালে পাবলিশ হবে না, সঙ্গে সঙ্গে নিশ্চয়ই তুমি সেটাকে পাবলিকের সামনে নিয়ে যাবে না, তোমার একটা নির্দিষ্ট প্রসেস আছে, যার প্রসেসের মাধ্যমে ম্যাগাজিনে জার্নালে প্রকাশ পাবে। তো 1803 খ্রিস্টাব্দতে তিনি এই জিনিসপত্রগুলোকে আবিষ্কার করলেন, যেটা জার্নালে প্রকাশ পেয়েছিল হচ্ছে 1808 খ্রিস্টাব্দতে। বোঝা গেল? সেই জন্য টেকনিক্যালি আমরা 1808 খ্রিস্টাব্দটাকেই ধরবো, 1803 খ্রিস্টাব্দকে ধরবো না। ক্লিয়ার? একদম। তো মোটামুটি 5 বছর লেগে গেছে যে জার্নালে প্রকাশ পেতে। চলো এবার দেখো, এই যে অ্যাটমিক থিওরি, এই অ্যাটমিক থিওরির মধ্যে জন ডাল্টন কি বলেছেন? অপশনে দুটো প্রথমত দেবে না, যদি বাই চান্স দেয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই 1808 করবে। ঠিক আছে? এবার শোনো, এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট কনসেপ্ট, এইগুলো যদি না জানো পরীক্ষায় ভুল করে চলে আসবে, এবং এইগুলোই রেল বেসিক্যালি প্রচুর পরিমাণে এমফাসাইজ করে। ঠিক আছে? দেখো, এই যে অ্যাটমিক থিওরি, এই অ্যাটমিক থিওরির মধ্যে কি বলেছেন? তিনি বলেছেন যে কোনো একটা পদার্থকে যখন আমি ভাঙছি 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 ভাঙছি, একদম সবচেয়ে ছোট যে কণাটা পাবো সেটা হচ্ছে অ্যাটম। সবচেয়ে ছোট কণা হচ্ছে অ্যাটম, যেটাকে আর পুনরায় আমরা ভাঙতে পারবো না। বোঝা গেল? তাহলে স্যার এই যে অ্যাটমকে আমরা ভাঙতে পারছি না, আমরা তো এখন জানি যে অ্যাটমকে পরবর্তীকালে ভাঙা গেছে, ইলেকট্রন আছে, প্রোটন আছে, নিউট্রন আছে, তাহলে সেগুলো কি? আরে বাবা, তুমি এখন কোথায় রয়েছো? 2025 সালে রয়েছো। আমি কবেকার কথা বলছি? 1803 1808 এর কথা বলছি। তিনি তখনকার রেসপেক্টে বলছেন যে অ্যাটমকে আমরা ভাঙতে পারি না। ঠিক আছে? একদম সবচেয়ে যে কোনো জিনিসের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু, যেটাকে পরবর্তীকালে আমরা ভাঙতে পাচ্ছি না। ঠিক আছে? এটাই বেসিক্যালি তিনি অ্যাটমিক থিওরির মধ্যে উল্লেখ করেছেন, এবং এই অ্যাটমিক থিওরিতে কি বলেছেন সেটা আমি তোমাদেরকে নোটস দিয়ে দেবো, সেটা নিয়ে চাপ নেই। মেইন জিনিস সেটা আমি তোমাকে বললাম, জিনিসটা বোঝো। এবার দেখো, এবার বক্তব্য হচ্ছে 1808 খ্রিস্টাব্দের পরে ক্ষুদ্রতম কণা হিসাবে পরমাণুকে তিনি বললেন। এই যে জিনিসটা আছে, এই জিনিসটাকে 1808 থেকে আপ টু মোটামুটি ভাবে ধরতে পারো হচ্ছে 1900 সাল। ঠিক আছে? প্রায় 150 থেকে 200 বছর কিচ্ছু আবিষ্কার হয়নি, কিচ্ছু না, নট আ সিঙ্গেল থিং। মানে এই যে জন ডাল্টন যিনি জিনিসটা প্রতিষ্ঠা করে গেলেন 1808 খ্রিস্টাব্দে, পরবর্তীকালে এই জিনিসপত্র আর কিছু আবিষ্কার হলো না। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন অনেক পরে আবিষ্কার হয়েছে। সেই জন্য এইটা প্রায় 150 থেকে 200 বছর প্রসিদ্ধ ছিল। সেই জন্য এনার এই জিনিসটা যদি অ্যাভয়েডেবল হয় তা আমাকে পড়তে হবে। বোঝা গেল? এবার শোনো, এই প্রসঙ্গে তোমাদেরকে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি। যারা আমার ওয়েভের ক্লাস পড়েছো, ওয়েভের মধ্যে আমি তোমাদেরকে একটা পার্টিকুলার জিনিস পড়িয়েছিলাম। কারা কারা পড়েছো আমাকে বলো। যে ফার্স্ট ওয়েভের ক্লাসের মধ্যে আমি বলেছিলাম যে কোনো সায়েন্সকে আমরা দুভাগে ভাগ করতে পারি। কি বলেছিলাম? একটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স আর একটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। মনে পড়ছে তো? জীবনে আমি তোমাকে কি বলেছি? জীবনে একটা কথা মাথায় রাখবে, যখন তুমি ফিজিক্স এবং কেমিস্ট্রি এবং বায়োলজি এবং হিস্ট্রি এবং জিওগ্রাফি এবং অন্যান্য সাবজেক্টকে আলাদা আলাদা করে পড়বে, জীবনে তোমার ব্যর্থতা এগিয়ে আসবে। কেন? কারণ কোনো জিনিস আলাদা নয়, সবাই একসাথে জড়িত। আমি তোমাকে এখন অ্যাটমিক স্ট্রাকচারে হিস্ট্রি বলছি ভাই, তার মানে কি তুমি হিস্ট্রি পড়ছো? নয় তো। তাহলে আলটিমেটলি সবকিছু একই সূত্রে গাঁথা। আমি যখন ছোটবেলা থেকে জিনিসপত্রগুলোকে অধ্যয়ন করতাম, তখন আমাকে আমার যিনি শিক্ষক ছিলেন তিনি আমাকে বলেছিলেন, দুটো জিনিস বলেছিলেন। এক, পড়বি কম ভাববি বেশি। দুই, সবসময় ফিজিক্স পড়ছিস বা কেমিস্ট্রি পড়ছিস বা বায়োলজি পড়ছিস বা ম্যাথ পড়ছিস, এগুলো করবি না, সবকিছু একই সূত্রে গাঁথার চেষ্টা করবি। দেখবি তোকে মনে রাখতেও কম হচ্ছে এবং তোর এফেক্টিভনেসটাও অনেক বেড়ে যাচ্ছে। বুঝতে পারলে? চলো, তাহলে আমরা যখন এই ফিজিক্যাল পড়ছি, ফিজিক্যাল মানে কি? যেখানে ফিজিক্স আছে এবং কেমিস্ট্রি দুটোই রয়েছে। বোঝা গেল? এখানে তুমি দেখবে যে আমি তোমাদেরকে বলেছিলাম যে এই ফিজিক্স বা
ফিজিক্সের জিনিসপত্র বা ফিজিক্যাল জিনিসপত্রগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স, একটা হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স। আমি কেন এখন আবার কেমিস্ট্রি পড়াতে পড়াতে ফিজিক্সের মধ্যে ঢুকে গেলাম? তার কারণ দুটোর মধ্যে একই সঙ্গে লিঙ্ক আমি তোমাকে করাবো, জিনিসটা বুঝতে পারবে। দেখো বাবা, ক্লাসিক্যাল ফিজিক্স মানে হচ্ছে যে সমস্ত বস্তুকে তুমি দেখতে পাও চোখের সামনে। মানে কি স্যার? তুমি তোমার বন্ধুকে দেখতে পাচ্ছ, তুমি তোমার বান্ধবীকে দেখতে পাচ্ছ, না দেখতে পেলে তোমাদের মধ্যে প্রেম কেন হলো? তুমি ছবি দেখতে পাচ্ছ, তুমি আমাকে দেখতে পাচ্ছ, তুমি কাঠকে দেখতে পাচ্ছ, তুমি ঘাসকে দেখতে পাচ্ছ। যা কিছু আমরা দেখতে পাই খালি চোখে, সেগুলোকেই আমরা কি বলতে পারি? সেগুলোই হচ্ছে আমাদের ক্লাসিক্যাল ফিজিক্সের অন্তর্ভুক্ত। বোঝা গেল? তাহলে ক্লাসিক্যাল ফিজিক্সের মধ্যে কে পড়ে? যা কিছু আমরা নেকেড আইতে দেখতে পাই। এবং এইটা কে সবার প্রথম আমাদের সামনে তুলে ধরেন? তার নাম হচ্ছে স্যার আইজ্যাক নিউটন। কবে তুলে ধরেন? অ্যাপ্রক্সিমেটলি 1600 খ্রিস্টাব্দের আশেপাশে। বোঝা গেল? তাহলে এই ক্লাসিক্যাল ফিজিক্স তাহলে কি জিনিসপত্র নিয়ে তৈরি? ম্যাক্রো এলিমেন্ট নিয়ে তৈরি। হলো? মানে কি? যেগুলোকে তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ, চোখের সামনে কিগুলোকে দেখতে পাচ্ছ রে বাবা? চোখের সামনে তুমি কি দেখতে পাচ্ছ? যেগুলো বড় বড় জিনিস। তুমি নিশ্চয়ই একটা পিঁপড়েকে দেখতে পাচ্ছ, কিন্তু একটা নিশ্চয়ই ইলেকট্রনকে দেখতে পাবে না। তুমি নিশ্চয়ই একটা ভাইরাসকে দেখতে পাবে না, তার জন্য মাইক্রোস্কোপ লাগবে। তো যেগুলোকে আমরা দেখতে পাচ্ছি সেগুলোকেই আমরা বলতে পারি ক্লাসিক্যাল ফিজিক্স। যখন তুমি ঘর্ষণ পড়ছো, যখন তুমি ল অফ মোশন পড়ছো, যখন তুমি পিস্তল দিয়ে গুলি মারছো, গুলি যাচ্ছে এগিয়ে, পিস্তল যাচ্ছে পিছিয়ে, তুমি নৌকো থেকে ঝাঁপিয়ে পড়ছো, তুমি যখন শুয়ে আছো, যখন পাখা ঘুরছে, এই সবকিছুই তো নিউটনের মেকানিক্সের মাধ্যমে উল্লেখ করতে পারি। তার মানে কি এগুলোকে দেখতে পাচ্ছি না? নৌকা কি তুমি দেখতে পাচ্ছ না? তুমি নিজেকে দেখতে পাচ্ছ না? পাখা কি ঘুরছে, পাখাকে দেখতে পাচ্ছ না? সবই দেখতে পাচ্ছ। যে সমস্ত জিনিসপত্র দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে ম্যাক্রো এলিমেন্ট, এবং সেগুলো 1600 খ্রিস্টাব্দে নিউটনের মেকানিক্সের মাধ্যমে ক্লাসিক্যাল ফিজিক্সের মধ্যে পড়ে। হলো? তাহলে কোয়ান্টাম মেকানিক্স কি? কোয়ান্টাম মেকানিক্স হচ্ছে সেই সমস্ত জিনিস যেগুলো মাইক্রো এলিমেন্ট নিয়ে ডিল করে। স্যার মাইক্রো এলিমেন্ট কাকে বলে? মাইক্রো এলিমেন্ট মানে হচ্ছে যেগুলোকে আমি চোখের সামনে দেখতে পাই না। কি দেখতে পাই না? ইলেকট্রনকে দেখতে পাই না, প্রোটনকে দেখতে পাই না, নিউট্রনকে দেখতে পাই না, পজিট্রনকে দেখতে পাই না, নিউট্রিনোকে দেখতে পাই না, অ্যান্টোনিউট্রনকে দেখতে পাই না, মেসন কণাকে দেখতে পাই না, কোয়ার্ক পার্টিকেলকে দেখতে পাই না। তো পার্টিকেলের এই সমস্ত জিনিসপত্রগুলো যেগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি না, সেগুলোকে আমরা কোয়ান্টাম ফিজিক্স বলতে পারি। বোঝা গেল? এবং এই জিনিসটা সবার প্রথম আমাদের সামনে তুলে ধরেছেন, ভেরি গুড রাজীব, সেটা হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক। ম্যাক্স প্ল্যাঙ্ক কবে তুলে ধরেছেন? তুলে ধরেছেন হচ্ছে 1900 সালে। এবং এই 1900 সালের পর থেকে সমস্ত কিছু আবিষ্কার হওয়া শুরু হয়। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, নিউট্রিনো, পজিট্রন, অ্যান্টি নিউট্রিনো, কোয়ার্ক পার্টিকেল, মেসন পার্টিকেল, যত রকমের পার্টিকেল ফিজিক্স সবকিছু ডেভেলপমেন্ট শুরু হয় এই 1900 সালের পর থেকে। এবং এই ম্যাক্স প্ল্যাঙ্ক হচ্ছেন সেই মানুষ যাকে সবার প্রথম তার মেন্টর বলেছিলেন, তুই ফিজিক্স নিয়ে পড়াশোনা করিস না, তাহলে তোর লাইফ ডেভাস্টেটেড হয়ে যাবে। স্যার তাহলে আলটিমেটলি তার যদি লাইফ ডেভাস্টেটেড হয়ে যায় ফিজিক্স নিয়ে পড়াশোনা করলে, তাহলে ফিজিক্স নিয়ে পড়লেন কেন? তার যে মেন্টর ছিলেন তার মনে হয়েছিল যে সে সময় ফিজিক্সে এমন কোনো জিনিস নেই যা আবিষ্কার হওয়া বাকি আছে। কারণ তখন মার্কেটে রাজ করছেন অ্যালবার্ট আইনস্টাইন, আইজ্যাক নিউটন, নিলস বোর, আর্নেস্ট রাদারফোর্ড, এই সমস্ত স্বনামধন্য প্রসিদ্ধ মানুষজন। আর লাইফ ডেভাস্টেট হওয়া মানে হচ্ছে এই সমস্ত পার্সনের কাছে তারা সমাজের জন্য কিছু করে মানে করতে পারলো না, সেটার জন্য এরা এক্সট্রা মেরিটোরিয়াস পার্সন। এদের কাছে লাইফ ডেভাস্টেট মানে এই নয় যে তারা খেতে পাবে না, আমাদের মতো পার্সন নয় যে আজকে আমি সরকারি চাকরিটা পেলাম না মানে আমার লাইফ শেষ হয়ে গেল। এদের কাছে লাইফ শেষ হওয়া মানে হচ্ছে সে যেখানেই যাবে সেখানে ফাটিয়ে দিয়ে আসবে, কিন্তু সে যদি সমাজের জন্য কিছু না করতে পারে তাহলে তার লাইফটা ডেভাস্টেট হয়ে যায়। দুটো পার্সপেক্টিভ পুরোপুরি আলাদা, ঠিক আছে? আমাদের কাছে কি, আমরা চাকরি পেলাম না লাইফ শেষ,
একটা সুন্দরী বউ পেলাম না, সেটা লাইফ শেষ, এরকম টাইপের তোমাদের মনে হতে পারে, কিন্তু তাদের কাছে অ্যাঙ্গেলটা অনেক ব্রড। ওকে, চলো, এই যে কোয়ান্টাম ফিজিক্স, এই কোয়ান্টাম ফিজিক্সের মধ্যে এই জিনিসটাকে আমাদেরকে বোঝানো হচ্ছে। এবার এখানে তিনি কি করলেন, তিনি যেটা করলেন সেটা হচ্ছে তার মনের মধ্যে দুটো জিনিস ঘুরে বেড়াতে থাকলো। কি কি? নাম্বার ওয়ান, যে আমার স্যার আমাকে বলেছেন, তো সেটা কি পড়বো? আমার মাথার মধ্যে একটা জিনিস ঘুরছে যে স্যার আমাকে বলেছেন এই কথাটা, আর আমার হৃদয়ের মধ্যে রয়েছে ফিজিক্স, আমি ফিজিক্সকে ভালোবাসি। যখন মাথা এবং হৃদয়ের মধ্যে যখন তোমার ঝামেলা হবে না, সবসময় কি করবে? নিজের হৃদয়ের কথা শুনবে। সন্দীপ মেহচুরি বলেছেন যে আপনি আন্দার কি আওয়াজ শুনো, তাই তো? তো এই আপনি আন্দার কি আওয়াজ যেটা আছে সেটা হচ্ছে এটা, বুঝতে পারলে? এবং তার জন্যই তিনি সমস্ত কিছু জিনিসপত্র ছেড়ে দিয়ে ফিজিক্স নিয়েই পড়াশোনা করলেন। এবং অ্যালবার্ট আইনস্টাইনের যে জিনিসটা বন্ধ ছিল, নিউটনের মেকানিক্স দিয়ে যে জিনিসটা তিনি আবিষ্কার করতে পারছিলেন না, ফটো ইলেকট্রিক এফেক্ট, সেই জিনিসটা আবিষ্কার করলেন এই ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি দেওয়ার পর। একটা সম্পূর্ণ আলাদা দুনিয়া তিনি খুলে দিলেন, যার পর থেকেই এত কিছু ডেভেলপমেন্ট শুরু হলো, একদম 1905 খ্রিস্টাব্দতে। ঠিক আছে, এইটা হলো ব্যাকগ্রাউন্ড। তাহলে আমি এটা কেন বললাম? আমি যদি তোমাকে এই ব্যাকগ্রাউন্ডটা না বলি, তুমি তাহলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, কোয়ার্ক পার্টিকেল, মেসন পার্টিকেল এগুলো বুঝতেই পারতে না। তো সেই জন্য আমি তোমাকে এই ব্যাকগ্রাউন্ডটা বললাম। ঠিক আছে বাবা? তো এই হলো ব্যাপার। কিন্তু আবিষ্কার হওয়া আর চোখে দেখার মধ্যে পার্থক্য আছে। 1874-76 সাল নাগাদই কিন্তু বিজ্ঞানীরা বিভিন্ন রকম জিনিস তারা দেখতে শুরু করছেন, এবং এগুলো থেকে দেখতে শুরু করছেন বলেই সেগুলো কিন্তু আবিষ্কার হয়ে গেছে, এরকম কিন্তু ব্যাপারটা নয়। তোমরা কি জানো আমাকে বলো তো? ইলেকট্রনকে আবিষ্কার করেছে, দেখি ঝটপট করে আবার বলে ফেলো তো কমেন্ট সেকশনে। কমেন্ট সেকশনে ঝট তুলে দাও, ইলেকট্রনকে আবিষ্কার করেছে তাড়াতাড়ি। ইলেকট্রন কার দ্বারা আবিষ্কার হয়েছে? সবাই জানে, এটা ছোটবেলা থেকে পড়ে আসছো। একদম চোখ বন্ধ করে তোমরা কি লিখবে? জে জে থমসন। দেখো এর মধ্যে মঞ্জিরা, তাই তো না, মার্জিনা, মার্জিনা অ্যান্সার করেছো উইলিয়াম ক্রুকস। ভেরি গুড। দেখো বাবা, কিছু কিছু সময় অনুতমাও বলছো ক্রুকস, ওকে। কিছু কিছু সময় বেশি জ্ঞানটা কিন্তু ক্ষতিকারক হয়ে যায় যদি সঠিক প্রপার জ্ঞান যদি না রাখো। ঠিক আছে, একদম তোমরা ঠিক অ্যান্সার বলেছো। বাট পরীক্ষায় যদি তোমাকে ইলেকট্রনের আবিষ্কর্তা আসে, তাহলে অতি অবশ্য তোমরা কিন্তু উইলিয়াম ক্রুকস বলবে না, জে জে থমসনই বলবে নাম্বার পেতে হলে। ঠিক আছে, কখনোই তোমরা থমসন বাদ দিয়ে ক্রুকসের নাম্বার মানে বলবে না। যতই তোমার মন চাক, যতই ওনাকে সম্মান দিতে ইচ্ছা করুক, তুমি আলটিমেটলি চাকরিটা পেলে তারপর তো সম্মানটা দেবে না, তো চাকরিটা তুমি পাবেই না যদি তুমি এখন থমসন ডাক দিয়ে চলে আসো। ঠিক আছে, ব্যাপারটা কি হয়েছে এবার আমি ওকে বলি। দেখো বাবা, ব্যাপারটা কি হয়েছে? ব্যাপারটা হয়েছে এই 1803 থেকে 1808 এতটা হয়ে যাওয়ার পর দীর্ঘ 50 বছর কিচ্ছু হয়নি। মোটামুটি 70 বছর পর 1874 সাল নাগাদ একটা নতুন জিনিস আবিষ্কার হওয়ার জায়গা চলে আসে। কি সেটা? সেটা হচ্ছে ক্যাথোড রে এক্সপেরিমেন্ট। কি বললাম? ক্যাথোড রে এক্সপেরিমেন্ট। ক্যাথোড রে এক্সপেরিমেন্ট, এই ক্যাথোড রে এক্সপেরিমেন্ট কে করেছেন? এই ক্যাথোড রে এক্সপেরিমেন্ট করেছেন উইলিয়াম ক্রুকস। ঠিক আছে, ব্যাপারটা কি আমি বলছি, শোনো ভালো করে মন দিয়ে শোনো। ক্যাথোড রে এক্সপেরিমেন্টটা কি আর উইলিয়াম ক্রুকস কেন করেছেন, বা কি ব্যাপারটা কি, আমাকে এখানে নামটা কেন বলা হলো? দেখো ব্যাপারটা হচ্ছে এরকম একটা টিউব ছিল, এই টিউবের মধ্যে এইদিকে একটা চার্জ যুক্ত কণা ছিল, এইদিকে একটা চার্জ যুক্ত কণা ছিল। এইটাকে আমরা বলে থাকি হচ্ছে ক্যাথোড।
এই ক্যাথোডকে আমরা প্লাস চিহ্ন দিয়ে উল্লেখ করতে পারি। বোঝা গেল? এইটাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যানোড। অ্যানোড মানে হচ্ছে এইটাকে আমরা নেগেটিভ চিহ্ন দিয়ে উল্লেখ করতে পারি। ওকে, এবার শোনো, এবার ব্যাপারটা হচ্ছে এটাই যে কি হয়েছে, তিনি এই যে ডিসচার্জ টিউব যেটা দিয়ে এক্সপেরিমেন্টটা করছেন, এই সময় দেখা যাচ্ছে যে কিছু পরিমাণ রে এই নেগেটিভ থেকে পজিটিভের দিকে ধেয়ে আসছে। ঠিক আছে, এবার তিনি এটার নাম কি দিলেন? তিনি দেখলেন যে এখানে, আমি বলছি যা যা তোমাকে লিখতে হবে লাস্টে বলবো, তোমাকে পিডিএফও দেবো, এটা চাপ নেই। তো ব্যাপারটা হচ্ছে এখানে এটাই যে তিনি আলটিমেটলি এই যে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে একটা রে আসছে, এইটা তিনি দেখতে পাননি। এখান থেকে একটা রে আসছে, এখান থেকেও কিছু রে অ্যানোডের দিকে যাচ্ছিল। ঠিক আছে, এবার তিনি এই যে কমলা কালারের যেটা রে দিয়েছি, এটা তিনি দেখতে পাননি, এটা অন্য একজন দেখতে পেয়েছে, আমি সেটা পরে আসছি। তিনি কোনটা দেখতে পেয়েছিলেন? তিনি যেটা দেখতে পেয়েছিলেন সেটা হচ্ছে এই ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কিছু রে ধেয়ে যাচ্ছে। এবার তিনি জানেন ক্যাথোডের মান কি? পজিটিভ। অ্যানোডের মান কি? নেগেটিভ। তো এই যে জিনিসটা আছে, এই রেটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে ক্যাথোড রে। ঠিক আছে, আর অন্যদিকে এখান থেকে যখন কোনো রশ্মি আসছে, তখন এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে অ্যানোড রে। ঠিক আছে, বোঝা গেল? এবার তুমি জিনিসটা বোঝো ভালো করে মন দিয়ে। যদি ক্যাথোড রে এই জিনিসটা তোমার হচ্ছে এখান থেকে এখানে যায়, তার মানে এর চার্জটা কি রয়েছে? পজিটিভ রয়েছে। পজিটিভ আছে বলি এ কি যাচ্ছে? নেগেটিভ দিকে আকর্ষণ হচ্ছে। ভাই পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করে, অন্যদিকে নেগেটিভ পজিটিভকে আকর্ষণ করে, তার মানে এখানে নেগেটিভ আছে, এও কি করছে? এই পজিটিভের দিকে চলে যাচ্ছে, তাই তো? এবার দেখো, তুমি নিশ্চয়ই বায়ুর প্রবাহ পড়েছো কি পড়নি? বায়ুর প্রবাহ, মৌসুমী বায়ু প্রবাহ ছোটবেলা থেকে পড়েছো তো নিশ্চয়ই, আবার তুমি ভূগোলে পড়বে, ম্যাম পড়াবেন তোমাদেরকে। তো কি দেখেছো? যে বায়ু যেখান থেকে উৎপত্তি লাভ করছে সেখান থেকেই তার নামকরণ হয়। সে কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু ম্যাটার করে না। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু মানে কি? দক্ষিণ পশ্চিম দিক থেকে উত্তর পূর্ব দিকে যাচ্ছে, এই জন্য এটার নাম হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। কোন একটা বায়ু উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিমের দিকে আসছে, মানে সে উৎপত্তি লাভ করেছে কোথায়? উত্তর পূর্ব থেকে, সেই জন্য এটা উত্তর পূর্ব বায়ু, তাই তো বলে থাকি। তো যদি কোনো একটা জিনিস অ্যানোড মানে নেগেটিভ থেকে যদি উৎপন্ন হয়, সে যদি পজিটিভের দিকে যায়, তার মানে এই রেটাকে আমরা কি বলতে পারি বাবা? এই রেটাকে আমি পরিষ্কার বলতে পারি এটা হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত রে, বলতে পারি কি পারি না? এবং এই রেটাকে তিনি সবার প্রথম নাম দেন, সেটা হচ্ছে নেগাট্রন। বুঝতে পারলে? এই রেটার তিনি নাম দেন হচ্ছে নেগাট্রন। এই যে নেগাট্রন আবিষ্কার করেন, এই নেগাট্রনটাই পরবর্তীকালে জে থমসন এই নামকরণটা যা চেঞ্জ করে দিয়েছেন এবং তিনি বলে দিয়েছেন এটা হচ্ছে ইলেকট্রন। এই হচ্ছে পার্থক্য। বুঝতে পারলে? তাহলে তুমি আমাকে বলো, এরপরে এই জিনিসটাকে পরবর্তীকালে জে থমসন আসছে 1897 খ্রিস্টাব্দে, এবং তিনি নামকরণ করে দিচ্ছেন হচ্ছে এই নেগাট্রন থেকে ইলেকট্রন। ঠিক আছে, তাহলে আলটিমেটলি ইলেকট্রনের আবিষ্কার কে করেছে? এটা তোমাদের হিসাব অনুযায়ী কার কথা আসছে? তুমি আমাকে বলো। 1874 খ্রিস্টাব্দে লোকটা দেখিয়ে দিয়েছেন ক্যাথোড রে এক্সপেরিমেন্টের মাধ্যমে নেগাট্রন আবিষ্কার করছেন। তো আলটিমেটলি ইলেকট্রনের আবিষ্কর্তা কাকে দেওয়া উচিত? ক্রুক্সকে দেওয়া উচিত, কিন্তু আমরা ক্রুক্সকে দিতে পারবো না, কারণ আমাদের এখানে কি পলিটিক্স হয় গো? সায়েন্সের ল্যাবে মারাত্মক লেভেলের পলিটিক্স হয়, আর ওদের পলিটিক্স হচ্ছে বুদ্ধিমানের পলিটিক্স না। ওরা না মানে মানুষকে মেরে পর্যন্ত দেয়। তুমি চিন্তা করবে না বা চিন্তা করতে পারবে না, থমাস আলভা এডিসন, ঠিক আছে, এসি কারেন্ট, এই এসি কারেন্ট যে আবিষ্কার করেছেন,
এই তোমার যে ডিসি কারেন্ট আবিষ্কার যে করেছেন, এই ডিসি কারেন্ট আবিষ্কার তখনকার দিনে একটা যুগান্তকারী ঘটনা। এই যে টেসলার নামটা করলে, ঠিক আছে, এখানেও বিভৎস লেভেলের চুরি হয়। টেসলা সবার প্রথম এসি কারেন্ট আবিষ্কার করছেন, আর ওইদিকে তোমার হচ্ছে ডিসি কারেন্ট রয়েছে। এবার এমতো অবস্থায় টেসলা কি করতো জানো? টেসলা কাজ করতে হচ্ছে এই লোকটার একটা অ্যাসিস্ট্যান্ট হিসাবে। এবার যখন তিনি দেখছেন যে ডিসি কারেন্ট চারিদিকে রমরমা বাজার করে ফেলেছে, সেখান থেকে একটা প্রচুর পরিমাণ ইনকামও আসছে। যদি এমতো অবস্থাতে এসি কারেন্ট চলে আসে, ডিসি কারেন্ট কি স্বল্প দূরত্বের মধ্যে তো কারেন্ট প্রবাহিত হতে পারে, এসি কারেন্ট তো অনেক দূর দূর পর্যন্ত যেতে পারে। তো যদি সেটা চলে আসে ভাই, তাহলে তো শেষ, এসি মানে ডিসি কারেন্টের আর কি ব্যবহার করবে না। তখন কি করতে জানো? তখন ওই লোকটা নৃশংসের মতো সাধারণ মানুষকে ইলেকট্রিকের শক দিয়ে মারতো, এবং এই যে ইলেকট্রিকের শক দিত, এই ইলেকট্রিকের শক দিয়ে সে বোঝাতে চাইতো সাধারণ মানুষকে এসি কারেন্ট ইউজ করো না, এসি কারেন্ট ইউজ করলে কি হয়, মানুষ মারা যায়, কারেন্টে শেষ হয়ে যায়। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। তো মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করে পয়সা ইনকাম করার জায়গা হচ্ছে সেটা। তো এই রকম খতরনাক জায়গা হচ্ছে এই সায়েন্সের মহল। তো সেখানে এই টেসলা যদি আজকে তার নিজের প্রতিভা দেখাতে পারতো, তাহলে আজকে আরো অনেক 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 কিছু জিনিস তৈরি হয়ে যেত, যেটা মানে কোনো কিছু জিনিস মানে আজ যদি করতে দিতে পারেনি, প্রতি মুহূর্তে ডমিনেটেড হয়েছে। যাই হোক, এইসব জিনিসপত্রগুলোকে আমি তোমাদেরকে মানে বলতে শুরু করলে বলতেই থাকবো। তো আমি তোমাদেরকে জাস্ট এখানে এটাই বলবো, যেটা আমি তোমাকে বলতে থাকছি সেটা মেনলি পড়ো। সেটা হচ্ছে যে ক্যাথোড রে, তোমাকে এখানে প্রশ্ন কি করবে, তোমাকে এখানে প্রশ্ন করবে হচ্ছে ক্যাথোড রে এক্সপেরিমেন্ট কে করেছেন। যদি প্রশ্ন করে তুমি বলবে উইলিয়াম ক্রুক্স। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে নেগাট্রনের আবিষ্কর্তা কে, তুমি বলবে উইলিয়াম ক্রুক্স, কোনো চাপ নেই, ঠিক আছে, একদম। তো এইগুলো হচ্ছে তোমার গল্প। কিন্তু যদি তোমাকে বলা হয় ইলেকট্রনের আবিষ্কর্তা কে, তখন কিন্তু আর উইলিয়াম ক্রুক্স বলবে না, কারণ পরীক্ষায় তোমাকে নাম্বারটা পেতে হবে। ঠিক আছে, চলো তাহলে 1808 গেল, 1874 গেল। 1874 পর আমি যে সালটায় আসব তার ঠিক 2 বছর পর, তার নাম হচ্ছে 1876। 1876 খ্রিস্টাব্দ। এই 1876 খ্রিস্টাব্দতে আমি একটা, হ্যাঁ 1876 খ্রিস্টাব্দে আমি একটা লোকের নাম বলবো, তার নাম হচ্ছে মিলিকান। ঠিক আছে, এই মিলিকানের একটা স্পেশাল এক্সপেরিমেন্ট আছে, তার নাম হচ্ছে অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। তোমাকে এই এক্সপেরিমেন্ট গুলোকে দিয়েই বলবে এইটা কার। তো এটা হচ্ছে অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। দেখো, অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট জিনিসটা কি আমি তোমাকে বোঝাতে যাব না, তিনি কি বলেছেন সেটা আমি তোমাকে বলছি, এবং এটাই তোমার পরীক্ষাতে প্রশ্ন আসবে। আমি তোমাকে বলে রাখি, যদি আমি এখন অনার্সের লেভেলে অ্যাটমিক স্ট্রাকচার তোমাকে পড়াতে যাই, তাহলে আমার সময় লাগবে হচ্ছে 176 ঘন্টা। 176 ঘন্টা। তুমি কি 176 ঘন্টা অনার্স পড়বে নাকি? এখন দরকার নেই পড়ার। আমাদেরকে পরীক্ষার জন্য যেটুকু দরকার সেটুকু আমাদের পড়তে হবে, বেশি মাথা পড়ে দেখিয়ে আমার লাভ নেই। তো সেই জন্য আমাদের কি পড়তে হবে, আমাদের পুরো জিনিসটাকে 5 থেকে 6 ঘন্টার মধ্যে আমাকে আনতে হবে। এবং এইখানে 176 ঘন্টা কেন হচ্ছে জানো? তার কারণ হচ্ছে এই প্রত্যেকটা যে এক্সপেরিমেন্ট তোমাকে বলছি, ওইখানে সমস্ত এক্সপেরিমেন্ট গুলোকে তোমাকে বলে বলে করে করে মুখস্থ করতে হতো, এবং অনেক জিনিসপত্র তোমাকে দেখাতে হতো, সেই জন্য এটা সময়টা লাগে। ঠিক আছে, চলো। তো তোমাকে যেটা পরীক্ষাতে আসবে সেটা আমি তোমাকে বলছি, সেটা ভালো করে দেখে নাও। দেখো, তাহলে মিলিকান কি করেছেন, অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট করেছেন। সেখানে কি হয়েছে, সেখানে যেটা হয়েছে, সেখানে তিনি একটা নতুন জিনিস ক্যালকুলেট করেছেন। কি সেটা? চার্জ বাই মাস। এই চার্জ বাই মাস রেশিওটা তিনি ক্যালকুলেট করেছেন কার? অফ ইলেকট্রনের। বোঝা গেল? তাহলে ইলেকট্রনের যে চার্জ কি আছে বা মাস কি আছে, ঠিক আছে, এই জিনিসটাকে সবার প্রথম এক্সপেরিমেন্ট করে আমাদের সামনে তুলে ধরছেন হচ্ছে মিলিকান। ওকে, ঠিক আছে, বোঝা গেল না? অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট অনেক আগে হয়ে গেছে, 1876 খ্রিস্টাব্দ হয়ে গেছে। ঠিক আছে, একদম। তো ইলেকট্রনের চার্জ কি আছে, মাস কি আছে, সেটা আমি পরে আসছি, আবার পরে বলবো। এবার
আমি এখন জাস্ট তোমাকে ক্রোনোলজি বলছি, জিনিসটা ভালো করে শোনো, তারপর আমি বাকিগুলো বলছি। দেখো 1876 পর যে সালটার কথা বলবো সেটা হচ্ছে 1886। 1886 এই সালে কি হয়েছে? এই সালে যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে তোমার হচ্ছে এই ক্যাথোড রে এক্সপেরিমেন্ট যেটা আছে, তোমাকে আমি বললাম না এটা কি ছিল, এটা ছিল হচ্ছে ক্যাথোড রে এক্সপেরিমেন্ট। কারণ হচ্ছে কি ক্যাথোড থেকে অ্যানোডের দিকে জিনিসপত্র যাচ্ছে। তো এখানে আরেকটা জিনিস তোমাকে আমি বলেছিলাম যে আরেকটা কি আছে, আর তোমার হচ্ছে অ্যানোড রে এক্সপেরিমেন্ট হয়েছে, এই সেম জিনিসে জাস্ট উল্টো দিক থেকে যেটা আসছে সেটাকে বোঝানো হয়েছে। তো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে অ্যানোড রে এক্সপেরিমেন্ট। অ্যানোড রে এক্সপেরিমেন্ট, এই অ্যানোড রে কে আমরা আর কি বলতে পারি, আমরা বলতে পারি হচ্ছে ক্যানাল রে এক্সপেরিমেন্ট। বোঝা গেল? কখনো কখনো কিন্তু অ্যানোড রে না দিয়ে তোমাকে ক্যানাল রেও দিতে পারে। এটা কি? এটা হচ্ছে কিচ্ছু না, এটা হচ্ছে জাস্ট অপোজিট টু দা ক্যাথোড রে। ঠিক আছে, ক্যাথোড রে। তো আশা করি প্রত্যেকে জিনিসটা বুঝতে পেরেছো। হ্যাঁ, নোট করবে, এখন করার দরকার নেই, আমি তোমাদেরকে এটার পিডিএফ দিয়ে দেবো, তখন সেই জিনিসটা পড়বে। ঠিক আছে, দেখো তাহলে এই যে ক্যাথোড রে জিনিসটা আছে এর ঠিক অপোজিট থেকে কি হচ্ছে, অ্যানোড রে এক্সপেরিমেন্ট হচ্ছে। এবং এই যে জিনিসটা আছে এটা সবার প্রথম যিনি এক্সপেরিমেন্টটা করেন তার নাম আর কেউ না, তার নাম হচ্ছে গোল্ডস্টেন। মানে কি স্যার, ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হচ্ছে এটাই ভাই, এটা তো নেগেটিভ থেকে পজিটিভের দিকে আসছে, তাহলে নেগেটিভ থেকে পজিটিভের যদি আসে তাহলে সেক্ষেত্রে এটা কি নেগেট্রন, ভাই ইলেকট্রনকে নেগেট্রন বললাম এখানে। তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে, তার মানে কি এটা পজিটিভ আনার কথা বলছে। তো পজিটিভ আধানের যদি কথা বলে তার মানে আমাদের ইলেকট্রন প্রোটন নিউট্রনের মধ্যে পজিটিভ আধান কি আছে, ভাই প্রোটন আছে। তাহলে আলটিমেটলি আমরা এখানে কার কথা বললাম, আমরা এখানে বললাম হচ্ছে এই অ্যানোড রে এক্সপেরিমেন্টের মাধ্যমে সবার প্রথম যে এই জিনিসটা আবিষ্কার করেন তার নাম হচ্ছে গোল্ডস্টেন, এবং সেটা কি আবিষ্কার করেন, তার নাম হচ্ছে প্রোটন। বুঝতে পারলে? ক্লিয়ার প্রত্যেকের কাছে এতদূর পর্যন্ত? গাড়ি চালাতে চালাতে ক্লাস করছো, বাহ ভাই। আবার ইয়ে উল্টে কোথাও পড়ে যাও না, কাউকে মেরে ফেলে দিও না, দেখে শুনে। হ্যাঁ চলো, এতদূর পর্যন্ত ক্লিয়ার? চলো, 1886 সালের পর যদি আমি ইম্পর্টেন্ট সাল বলি সেটা হচ্ছে 1897। 1897 স্যার, 1897তে কি হয়েছে? এই যে লোকটার নামটা বললাম এতক্ষণ ধরে, নাম কি? জে থমসন। জে থমসন। ঠিক আছে, বাংলায় কি লিখবো, বাংলাতে কি লিখবো? আমি বললাম অ্যানোড রে এক্সপেরিমেন্ট, এটার বাংলা কিছু হয় না, বাংলাতে অ্যানোডকে অ্যানোডই লেখে। আর এই লোকটার নাম হচ্ছে গোল্ডস্টেন। গোল্ডস্টেনই হয়। তোমার নাম কি বাংলায় যে বলছিলে? সুস্মিতা। তোমার নাম কি এখন? সুস্মিতাকে অন্য কিছু লিখবে বাংলাতে, সুস্মিতাই লিখবে। আর গোল্ডস্টেনের নাম তো গোল্ডস্টেন, এই লোকটার নামই তো গোল্ডস্টেন রে ভাই, তুমি বাংলা কি লিখবে? আর প্রোটন, এই প্রোটনকে বাংলাতে প্রোটনই বলে, প্রোটনে আর কিছু হয় না, অন্য কিছু নাম। ঠিক আছে, তো অ্যানোড রে এক্সপেরিমেন্টটা ক্যাথোড রে এক্সপেরিমেন্টের ঠিক উল্টো এক্সপেরিমেন্ট, যেখানে আমরা প্রোটন সম্পর্কে জানছি। বুঝতে পারলে কেসটা? চলো, আচ্ছা এবার শোনো, জে থমসন। এই যে থমসনের কথা বলছি, এই লোকটা কি করেছে? এই লোকটা কিচ্ছু না, একটা কাজই করেছে। এই যে উইলিয়াম ক্রুক্স নেগাট্রন আবিষ্কার করেছিলেন, নেগাট্রন যে আবিষ্কার করেছিলেন, এই জিনিসটার নামকরণ করলেন হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে, তাহলে ইলেকট্রনের নামকরণ কে করেছেন স্যার? ইলেকট্রনের আবিষ্কার কে করেছেন স্যার? যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি আর কিচ্ছু বলবে না, এই লোকটার নামই বলবে। বুঝতে পারলে? তাহলে জে থমসন তোমাকে আবিষ্কার দিক বা নামকরণ দিক,
এই লোকটার নামই বলবে, যতই তোমার সেন্টিমেন্টটা লাগুক, কিন্তু পরীক্ষায় নাম্বার পেতে গেলে আমাদের যেতে সংশোধনী করতে হবে, অন্য কিছু করা যাবে না। বোঝা গেল কেসটা? চলো, হ্যাঁ কন্টেন্ট তো চুরি করেছেন, সেটা নিয়ে চাপ নেই, বাট কিছু করার নেই, আমাদেরকে এটাই নামটা করতে হবে। চলো নেক্সট, এরপরে কি এলো? এরপরে হলো হচ্ছে তোমার গিয়ে 1900 সাল। স্যার 1900 সালে কি হয়েছে? 1900 সালে তোমাকে আমি এই মাত্র বললাম, কি বললাম? কোয়ান্টাম থিওরি আবিষ্কার হয়েছে। কোয়ান্টাম থিওরি আবিষ্কার হয়েছে। কে করেছেন? তার নাম হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক। তার নাম কি? ম্যাক্স প্ল্যাঙ্ক। বাবা আমি তোমাদেরকে যা বলছি এই প্রত্যেকটা জিনিস কিন্তু পরীক্ষাতে কোয়েশ্চেনে এসছে, মাথায় রাখবে, ঠিক আছে? হ্যাঁ 1897 বলবে, তখন আর অন্য কিছু বলবো না, ঠিক আছে? চলো নেক্সট, 1900 সালের পর আমরা যে পরের জায়গাটায় আসব সেই সালটার নাম হচ্ছে 1907 সাল, যে সময় ইতিহাসের পাতায় সুরার স্প্লিট হচ্ছে। সেখানে বিজ্ঞান মহলে আবার একটা নতুন যুগান্তরকারী আবিষ্কার হচ্ছে, যেটা হচ্ছে অ্যাটমিক মডেল বাই রাদারফোর্ড। কি বলবো তাহলে? রাদারফোর্ড অ্যাটমিক মডেল, রাদারফোর্ডের অ্যাটমিক মডেল। বোঝা গেল? এবার তুমি দেখবে যে স্যার 1907 সাল তুমি পাইনি অ্যাটমিক রাদারফোর্ডের সঙ্গে, কি পেয়েছো? 1911 সাল পেয়েছো। কিন্তু যেহেতু আমি তোমাকে আবারও বললাম, এটা হচ্ছে সেই অ্যাটমিক মডেল ডাল্টনের মতোই, 7 সালে লিখেছেন, 11 সালে প্রকাশ পেয়েছে, এই হচ্ছে গল্প। বুঝতে পারলে? হ্যাঁ, তো এই যে রাদারফোর্ড আছেন, এই যে রাদারফোর্ড আছেন, ইনি কিসের জন্য বিখ্যাত? ইনি হচ্ছেন অ্যাকচুয়ালি বিখ্যাত হচ্ছে, তাকে বলা হয় থাকে হচ্ছে ফাদার অফ নিউক্লিয়ার কেমিস্ট্রি। কি বললাম? তাকে বলা হয় থাকে ফাদার অফ নিউক্লিয়ার কেমিস্ট্রি। নিউক্লিয়ার ফিজিক্স বলতে পারে, নিউক্লিয়ার কেমিস্ট্রি বলতে পারে, যাই বলুক না কেন, ঠিক আছে? তাকে বলা হয় থাকে ফাদার অফ নিউক্লিয়ার কেমিস্ট্রি। ওকে, চলো, এই সময় তিনি নিউক্লিয়াস জিনিসটা আবিষ্কার করছেন, একদম নিউক্লিয়াস জিনিসটা আবিষ্কার করছেন। প্রোটন নামকরণ এখন করছেন না, পরে করছেন, আমি আসবো, তোমার সব কোশ্চেনের অ্যান্সার পাবে বাবা, ঠিক আছে? আমি আসছি, এই সময়টা তোমার হচ্ছে নিউক্লিয়াসের গল্প আসছে। আচ্ছা এবার শোনো, এবার বক্তব্য হচ্ছে, আচ্ছা এই জিনিসটা আমি তোমাদেরকে আজকে করাতে বলছিলাম, আজকে সকালে 11:15 ক্লাসে, যে তিনি এই রাদারফোর্ড মডেলে কি বলছেন, যে যে সমস্ত পরমাণুর যে ম্যাক্সিমাম জায়গাটা রয়েছে, এই ম্যাক্সিমাম জায়গাটাই হচ্ছে পুরোপুরি ফাঁপা বা ফাঁকা, ঠিক আছে? তার মধ্যেই তোমার হচ্ছে এই ইলেকট্রন, মানে তার বাইরেতে ইলেকট্রন গুলো ঘুরে বেড়াচ্ছে, এটা তিনি বলছেন। কি বললাম? আমি তোমাকে বললাম হচ্ছে এটাই, যে পরমাণুর ভেতরটা হচ্ছে পুরোপুরি ফাঁকা, তার বাইরে ইলেকট্রনটা ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? এবং একটা নির্দিষ্ট অরবিটে। এবার এই অরবিট সম্পর্কে বলতে গিয়েই সেই ইলেকট্রনটা কিভাবে ঘুরে বেড়াচ্ছে, ভাই এখানে আমরা জানি হচ্ছে নিউক্লিয়াস রয়েছে, এই নিউক্লিয়াসের বাইরে কি ঘুরে বেড়াচ্ছে? ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। এবার এই যে ইলেকট্রনটা, সে কি গোলাকার পথে ঘুরছে নাকি এরকম ইলেকট্রিক্যাল পথে ঘুরছে, এই জিনিসটা নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন আছে, এবং তার উপর বেশ করেই আরো 2-3টে মডেল আছে, যার নাম কি? যার নাম হচ্ছে 1913 সাল। 1913 সালে যে মডেলটা আসে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট মডেল, যার নাম হচ্ছে বোর অ্যাটমিক মডেল। কি বললাম? বোরস অ্যাটমিক মডেল। বোরের অ্যাটমিক মডেল। বোরের অ্যাটমিক মডেলে কি বলছে? বোরের অ্যাটমিক মডেলে বলছে এই যে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা স্ফেরিক্যাল অরবিটে ঘোরে, স্ফেরিক্যাল অরবিটে ঘুরছে। মানে এই যে মাঝখানে নিউক্লিয়াস রয়েছে, যেটা রাদারফোর্ড অলরেডি আবিষ্কার করে দিয়েছে, তার বাইরে ইলেকট্রনটা এরকম গোলাকার পথে ঘুরছে, এটা তিনি বলছেন বোর। এবং বোর আরেকটা কথাও বলছে, যে এখানে তিনি বলছেন যে যদি আজকে এই ইলেকট্রন গুলো, ধরো এখানে একটা ইলেকট্রন রয়েছে, এখানে আর একটা ইলেকট্রন রয়েছে, তো এই ইলেকট্রন চাইলে এখানেও আসতে পারে, এই ইলেকট্রন চাইলে এখানেও যেতে পারে, তাতে
কিছু তাদেরকে এনার্জি ক্ষয় করতে হবে বা গেইন করতে হবে, এইটা বলছে বোর। বোঝা গেল? পিডিএফ কোথায় পাবে, কোথা থেকে কি কি দেখবে আমি সব বলে দিয়েছি, আমার ওরিয়েন্টেশন ক্লাস দেখে নাও। আর সেখানে আমি তোমাদেরকে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, যদি না সেগুলো বুঝতে পারো নাম্বারে ফোন করে নাও, ঠিক আছে? চলো, আচ্ছা এবার এই যে তোমার বলছে যে ইলেকট্রন স্ফেরিক্যাল অরবিটে ঘুরছে, এটা কিন্তু কখনোই ঠিক জিনিস নয়। সেই জন্য পরবর্তীকালে যে লোকটা মার্কেটে আসছে সে হচ্ছে আর কেউ না, 1915 সালে, তার ঠিক 2 বছর পরে যে লোকটা আসছে তার নাম হচ্ছে সোমারফিল্ড মডেল। কি বললাম? সোমারফিল্ড অ্যাটমিক মডেল, ঠিক আছে? তিনি কি বলছেন? তিনি বলছেন এই যে ইলেকট্রন স্ফেরিক্যাল অরবিটে ঘুরছে এই জিনিসটা বোর ভুল বলেছেন। তিনি কি বলেন? তিনি বলেন এই যে ইলেকট্রন গুলো আছে এগুলো ইলেপ্টিক্যাল অরবিটে ঘুরছে, ইলেকট্রিক্যাল অরবিটে ঘুরছে। এবার কাকে অরবিট বলে, কাকে অরবাইটাল বলে, কাকে তোমার হচ্ছে সেল বলে, এই সব আমরা পরের দিন পড়বো, সব বুঝে যাবো। আমরা কি বললাম? আমাকে টাইম দাও 5টা দিন, 5টা দিন পর বলবে যে এই চ্যাপ্টার থেকে কারো কোনো সমস্যা আছে কিনা। আমি শুধু তোমাদেরকে এখন বেসিক বোঝাচ্ছি ভাই, বেসিক, এখনো চ্যাপ্টার আমি ঢুকিয়ে নি, শুধু তার আদ্যক্ষর গুলো বোঝাচ্ছি, কি করে জিনিসপত্র এলো সেটা বোঝাচ্ছি, ঠিক আছে? কিচ্ছু বলি না এখনো পর্যন্ত। চলো 1915 হয়ে গেল। 1915 পর যে সালটার কথা বলবো তার নাম হচ্ছে 1919। বোঝা গেল? এই যে 1919, এই 1919-এ কি বলবো? অরবিটও আছে, অরবাইটালও আছে, বলবো, সব বলবো, সব ক্লিয়ার হয়ে যাবে। আউটবা প্রিন্সিপাল পরে আসবো, হুন্ড, আউটবা প্রিন্সিপাল, পাউলি প্রিন্সিপাল, এগুলো সব পরে আসবো, সব হবে, সব পড়াবো, সব 11-এ আছে জানি আমি। আর যারা আমার আর্টসের স্টুডেন্ট ভয় পেয়ে যাও না, সব পারবে তোমরা, আমি বলছি তো। আমাকে 5টা দিন সময়টা দাও, তারপর তুমি দেখবে পারো কি পারো না। আচ্ছা 1919, এই 1919 যে জিনিসটা আছে সেটা হচ্ছে তোমার গিয়ে রাদারফোর্ড। আবার এই রাদারফোর্ড আসছে, এই রাদারফোর্ড আসছেন। এই রাদারফোর্ড এসে কি বলছেন? তিনি বলছেন এই যে গোল্ডস্টেন একটা জিনিস আবিষ্কার করেছিলেন না, কোথায় গেল গোল্ডস্টেনের কথা? এই যে গোল্ডস্টেন এই অ্যানোড রে এক্সপেরিমেন্ট করেছিলেন না, এই অ্যানোড রে এক্সপেরিমেন্টের মাধ্যমে তিনি যে কণাটা আবিষ্কার করেছেন সেটাকে কিন্তু প্রোটন তিনি নাম দেননি, তিনি জাস্ট বলেছেন কিছু একটা আছে, বাট প্রোটন নামটা কিন্তু বলেননি। এই প্রোটন নামটা সবার প্রথম দেন যিনি, তার নাম হচ্ছে আর্নেস্ট রাদারফোর্ড। বোঝা গেল? তাহলে কি বলবো? প্রোটন কয়েন্ড বাই, কয়েন্ড প্রোটন। ক্লিয়ার? তাহলে রাদারফোর্ড ওই যে অ্যানোড রে এক্সপেরিমেন্টের মাধ্যমে গোল্ডস্টেন যে জিনিসটা বলেছিলেন সেটার নামকরণ করলেন যে এটা হচ্ছে প্রোটন। ক্লিয়ার বাবা? চলো এরপর 1919 খ্রিস্টাব্দের পর আমি যদি চলে আসি 1925 খ্রিস্টাব্দ, এই 1925 খ্রিস্টাব্দতে আরেকটা জিনিস আবিষ্কার হয়েছে যার নাম হচ্ছে আনসার্টেনিটি প্রিন্সিপাল। সার্টেনিটি প্রিন্সিপাল, আনসার্টেনিটি প্রিন্সিপাল মানে কি? মানে হচ্ছে অনিশ্চয়তা নীতি। যারা বাংলা লিখছো তারা লিখবে অনিশ্চয়তা নীতি। কে দিয়েছেন? হাইজেনবার্গ দিয়েছেন। কি বললাম? হাইজেনবার্গ। প্রচন্ড ইম্পর্টেন্ট একটা গল্প। কি বলছে? বলছে ইলেকট্রনের যদি পজিশন আর ইলেকট্রনের যদি তুমি ভরবেগ একসঙ্গে নির্ণয় করতে যাও সেটা কখনো সম্ভব নয়। তুমি ধরো ইলেকট্রন এরকম করে ঘুরছে, এই ধরো তোমার হচ্ছে নিউক্লিয়াস, এর চারিদিকে তোমার হচ্ছে ধরো ইলেকট্রন ঘুরছে। এবার ধরো তুমি দেখলে যে এখানে ইলেকট্রনটা রয়েছে, যখন তুমি দেখছো এখানে ইলেকট্রনটা রয়েছে, ও ইলেকট্রনের স্পিডটা এতটাই বেশি, ও তখন হয়তো এখানে রয়েছে। তুমি দেখলে যে হয়তো এর একটা ভরবেগ তুমি লক্ষ্য করলে, এখানে ওর পজিশনটা, এর ভরবেগ তুই বার করতে যাচ্ছ, যতক্ষণ তুমি ভরবেগ বার করবে ততক্ষণ ইলেকট্রন পেরিয়ে গেছে, অন্য জায়গায় চলে গেছে। তো এই জিনিসটাই হচ্ছে ব্যাপার, যে ইলেকট্রনের যে আনসার্টেনিটি প্রিন্সিপাল, এই জিনিসটা সবার প্রথম বলেছেন হাইজেনবার্গ।
প্রচুর বার পরীক্ষাতে কোয়েশ্চেন এসছে যে মানে আনসার্টেনিটি প্রিন্সিপাল কার দেওয়া, হাইজেনবার্গের দেওয়া, এইটাই পরীক্ষায় প্রশ্ন আসে, তার থেকে বেশি কিছু আসে না। ঠিক আছে, চলো। আর লাস্ট আমি বলছি সব বলে দিচ্ছি, লাস্ট যেটা আসছে সেটা হচ্ছে 1926 সাল। 1926 সাল, 1926 সালে যে মানুষটার নাম আসছে তার নাম হচ্ছে বিজ্ঞানী চ্যাডউইক। কি বললাম? বিজ্ঞানী চ্যাডউইক। তিনি কি আবিষ্কার করছেন? তিনি আবিষ্কার করছেন হচ্ছে নিউট্রন। বোঝা গেল? তাহলে নিউট্রনের আবিষ্কারটাকে বিজ্ঞানী চ্যাডউইক। ক্লিয়ার প্রত্যেকের কাছে? এইবার তোমাদের কাছে অনেক রকম প্রশ্ন মাথার মধ্যে আসছে। এবার আমি তোমাদেরকে এটা 1925 যে মানুষটা আছে তার নাম হচ্ছে আর হাইজেনবার্গ। হাইজেনবার্গ, ঠিক আছে? আচ্ছা, এবার শোনো, এরপরেও আরো অনেক অনেক নাম আছে, অনেক অনেক ব্যক্তির গল্প আছে, সেগুলো আমরা পরের দিন পড়বো। অলরেডি 4:06 বেজে গেছে। অলরেডি আমাকে পরের স্যার টোকা মারছে যে আমাকে ক্লাস ছাড়তে হবে, কারণ তারাও ক্লাস রয়েছে পরবর্তীকালে। ঠিক আছে, তো এবার শোনো বাবা, একটা কথা বলি, এখানে তুমি দুটো জিনিস জানতে পারলে। আমি একটু তোমাদেরকে বলে রাখি, ইলেকট্রন যদি দেখো, ইলেকট্রনের তুমি যদি দেখো যে আবিষ্কারক, তুমি বলবে হচ্ছে জে জে থমসন। ঠিক আছে, ইলেকট্রন সম্পর্কে তোমাকে যেই দিক না কেন জে জে থমসন। ওকে, আচ্ছা, সেটা তোমাকে আবিষ্কারক দিক বা নামকরক দিক। ঠিক আছে, নামকারক দিক বা আবিষ্কারক দিক তোমার হচ্ছে ইলেকট্রনের ক্ষেত্রে জে জে থমসন, অন্য কিছু বলবে না। যদি তোমাকে এখানে নেগাট্রন বলতো তাহলে কে হতো? কমেন্ট লেখো, নেগাট্রন বলে কি হতো বলো ঝটপট করে। যদি নেগাট্রন বলতো তাহলে কি হতো? নেক্সট হচ্ছে প্রোটন। ভেরি গুড। নেগাট্রন বলে কি হতো? উইলিয়াম ক্রুক্স। ভেরি গুড। তো এটা আমরা কি বলবো তখন? উইলিয়াম ক্রুক্স। চলো, প্রোটন যদি বলে, প্রোটনের ক্ষেত্রে তোমরা ঝটপট করে লিখে ফেলো। যদি আমি বলি আবিষ্কারক, আবিষ্কারক কে আছে বাবা? প্রোটনের আবিষ্কারক কি হবে? ভেরি গুড, প্রোটন আবিষ্কারক হচ্ছে গোল্ডস্টেন। যদি তোমাকে বলে নামকারক, ইংলিশে লেখে তোমার হচ্ছে কয়েন্ড, কে হবে? কে হবে? কয়েন্ড বাই, ভেরি গুড, আর্নেস্ট রাদারফোর্ড। আচ্ছা, যদি তোমাকে বলে নিউক্লিয়াস, নিউক্লিয়াস তাহলে কি বলবে? রাদারফোর্ড। যদি তোমাকে বলা হয় হচ্ছে নিউট্রন, নিউট্রন তাহলে কি বলবে? চ্যাডউইক। বোঝা গেল? কারোর কোনো সমস্যা? এই যে টোটাল জিনিসপত্র বললাম, এই টোটাল জিনিসপত্র জিস্ট আমি তোমাদেরকে, যেটা পরীক্ষাতে মেনলি আসে সেটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম, এইটা হচ্ছে জিস্ট। বাকি পুরোটা তোমাদেরকে ক্রোনোলজিক্যালি এখন এই জিনিসপত্রগুলো তোমাকে বললাম। কারোর কোনো সমস্যা এতদূর পর্যন্ত? কোন রকম কোনো সমস্যা কোথাও কিছু? আরে ফিজিক্যাল কেমিস্ট্রি ক্লাসই তো করাচ্ছি গো গীতা, ফিজিক্যাল কেমিস্ট্রি ক্লাসই করাচ্ছি, এগুলোই ফিজিক্যাল কেমিস্ট্রি। কোনটা? নেগাট্রন। নেগাট্রন কিচ্ছু না, নেগাট্রন হচ্ছে তুমি মনে রাখবে 1874 খ্রিস্টাব্দতে উইলিয়াম ক্রুক্স যে জিনিসটা আবিষ্কার করেছেন সেটা হচ্ছে তোমাকে নেগাট্রন, এবং কোন এক্সপেরিমেন্টের মাধ্যমে আবিষ্কার করেছেন সেটা হচ্ছে তোমাকে ক্যাথোড এক্সপেরিমেন্ট। ব্যাস এইটুকুই মাথায় রাখো, আর কিছু লাগবে না। আমি কি বললাম? প্রোটন যখনই তোমাকে বলবে, কি বললাম? প্রোটন হচ্ছে আবিষ্কারক গোল্ডস্টেন, নামকরণ নয়, নামকরণ করেছে রাদারফোর্ড। বোঝা গেল? চলো, এই যে টোটাল জিনিসটা আমি তোমাদেরকে পড়ালাম, এইগুলোকে আমি পিডিএফ আমি এক্ষুনি করে তোমাদেরকে আমি আপলোড করে দিচ্ছি।
ঠিক আছে, আমি জাস্ট এটাকে পিডিএফ করছি, 1 মিনিট দাঁড়াও তোমাদের সামনে করে দিই। এটা আমি কি করলাম, এটা হচ্ছে জাস্ট ইন্ট্রোডাকশন, তাহলে অ্যাটমিক স্ট্রাকচার, এটা জাস্ট আমি ইন্ট্রোডাকশন করালাম, তাই তো? এটা পিডিএফ হয়ে গেল। এবার যেই পিডিএফ হয়ে গেল এটাকে জাস্ট আমি তোমাদেরকে এখানে আপলোড করব। চলো এখানে তোমাদেরকে আমি অ্যাটমিক স্ট্রাকচার আপলোড করে দিলাম। চলো ক্লাস হয়ে যাবে, দেখবে সঙ্গে সঙ্গে তার পাশে এই আপলোড বাটনে তোমার আপলোড হয়ে গেছে, ঠিক আছে? আর এই যে প্রিন্টেবল পিডিএফ আছে, মানে যেটা আমি অ্যাকচুয়ালি তুমি কম্পিউটারে টাইপ করা পিডিএফ যেটা আছে, সেটা আমি লাস্টের দিন দেবো, 5 নম্বর ক্লাস যখন হবে তখন আমি দেবো, ঠিক আছে? ফিজিক্সের ক্লাস এখন আমি শুরু করিনি, ফিজিক্সের ক্লাস শুরু হতে আমার দেরি আছে। ফিজিক্সের ক্লাস আমি শুরু করব সেই তোমার হচ্ছে ফেব্রুয়ারিতে, ঠিক আছে? এখন যেটা পড়ছো সেটা ভালো করে পড়ো, ঠিক আছে? অবশ্যই দেখতে হবে, তোমাকে ভিডিও কোর্স এবং লাইভ ক্লাস দুটোই কমপ্লিট করতে হবে, তার সঙ্গে ইবুক কমপ্লিট করতে হবে, বই কমপ্লিট করতে হবে। তারপর আমি দেখবো কোথা থেকে তুমি আটকাও, কোন জায়গাতে আটকাও, ঠিক আছে? রেজাল্ট আনবো, দেখবেন স্যার, একদম এটাই চাই আমি। এই যে অলরেডি লেখা শুরু হয়েছে, আগে আপনাকে পেয়ে গেলে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে পারতাম, ঠিক আছে, কোনো চাপ নেই, জাস্ট এখন ভালো করে পড়ো যাতে জায়গাটা তুমি অ্যাচিভ করতে পারো। আলটিমেটলি আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাই, ঠিক আছে? অ্যাড হয়ে যাবে। আচ্ছা শোনো, একটা কথা বলে রাখি, এই হলো আমার ক্লাস। পরের দিন অর্থাৎ কালকে মঙ্গলবার, আমি তোমাদেরকে প্রত্যেক দিন ক্লাস আছে আমার, কেবলমাত্র মঙ্গলবার বাদে। তো মঙ্গলবার দিন আমার ক্লাস থাকে না, কারণ মঙ্গলবার আমার অফ ডে, ঠিক আছে? আমাকে একদিন তো নিজেকেও টাইম দিতে হবে, তো না তুমি অসুস্থ হয়ে পড়বো, তো সেই জন্য মঙ্গলবার দিনটা বাদ। বুধবার দিনে তোমাদের সঙ্গে আমার দেখা হবে কোথায়? সবার প্রথম 11:15 ইউটিউব ক্লাসে, তারপর হচ্ছে এই লাইভ ক্লাসে, ঠিক আছে বাবা? একদম। আচ্ছা আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, নেক্সট হচ্ছে যে তোমাদের এই যে টোটাল অ্যাটমিক স্ট্রাকচার আমি তোমাদেরকে পড়ালাম, এর পরের দিনের ক্লাস কিন্তু কেউ মিস করবে না। এর পরের দিনে আরো ইম্পর্টেন্ট জায়গা পড়াবো। এটা জাস্ট আমি তোমাদেরকে ইন্ট্রোডাকশন দিলাম, এখনো গোটা চ্যাপ্টার বাকি রয়েছে, ঠিক আছে? আচ্ছা নেক্সট যেটা, সেটা হচ্ছে আর একটা কি একটা কথা বলতে গেলাম, ভুলে গেলাম। এই তোমরা এত কথা বলছো সেখান থেকে ভুলে গেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ভিডিও সেকশনে তোমাদের অ্যাড হয়ে যাবে যারা সেকশন কন্ট্রোলের মধ্যে রয়েছে। ইলেপটিক্যাল অরবিটাল, ইলেপটিক্যাল উপবৃত্তাকার, ঠিক আছে? আচ্ছা কিছু এখন মনে পড়ছে না, যাই হোক কিছু একটা বলতে যাচ্ছিলাম তোমাদেরকে, তোমাদের উদ্দেশ্যে কি মানে মাথায় এলো দিয়ে ভুলে গেলাম, ঠিক আছে বাদ দাও, পরের দিন যখন মনে আসবে তখন বলে দেবো। তো যাই হোক এই হলো ব্যাপার। তো হ্যাঁ, ইউটিউবের ক্লাস কিন্তু প্রত্যেকদিন ফলো করবে, ইউটিউবের 11:15 ক্লাস প্রত্যেকদিন ফলো করবে। এবং এইটা আমি এই তোমাদের সঙ্গে আমার নেক্সট দেখা হবে ইউটিউবে কখন? 11:15 সময়। কবে? ওয়েডনেসডেতে। কালকে আমার কোনো ক্লাস নেই। নেক্সট হচ্ছে আমার সেই দিনই 3টের সময় তোমাদের সঙ্গে দেখা হবে পেড ব্যাচে এইখানে। সেখানে কি করব? সেখানে আমরা এই অ্যাডমিনিস্ট্রেশনের সেকেন্ড পার্ট করব এই ওয়েডনেসডেতে, ঠিক আছে বাবা? এরপরে তোমাদের নেক্সট ক্লাস পসিবলি বায়োলজি রয়েছে 5টার সময়, তো তোমরা বায়োলজি জয়েন করে যেও। তো এতদূর পর্যন্ত আমাদের থাক। গোল্ড স্টারের নামকরণ তিনি করেননি, জাস্ট একটা বলেছিলেন যে কিছু একটা জিনিস আছে, পরবর্তীকালে নামকরণ করেন হচ্ছে উনি, বুঝতে পারলে? চলো ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকে বলে রাখি, আমার দেখো আমার না একটা প্রবলেম আছে, আমার নিজের একটা প্রবলেম আছে। কি প্রবলেম বলো তো? প্রবলেমটা হচ্ছে এটাই, আমি যখন তোমাদের ক্লাস করি, এই ক্লাস করাতে করাতেই দেখো এখন 4:14 বাজে, মানে আমি অলরেডি 15 মিনিট এক্সট্রা ক্লাস নিয়েছি। এরপরে আমার হয়তো পরবর্তীকালে তুমি দেখবে যে 5টা ক্লাসের বদলে 5টা ক্লাস শেষ হলো না, 6 নম্বর ক্লাস লাগছে, 7 নম্বর ক্লাস লাগছে, ঠিক আছে? এরকম করে আমার যদি এক্সট্রা ক্লাস লেগে যায় সেগুলোকে আমাকে লাগাতে হতে হবে। তো সেই রেসপেক্টে আমি তোমাদের কাছে জাস্ট একটা ফেভার চাইবো, তাতে তুমি যদি না দাও তাতে আমার কিছু যায় আসে না, যদি দাও তাহলে কিছু যায় আসে না, কিন্তু আমার যেটা সুবিধা হবে সেটা হচ্ছে আমার ম্যানেজমেন্টের কাছে একটা অ্যাপ্রোচ রাখতে সুবিধা হবে। কি করবে? জাস্ট বেরোনোর সময় প্রত্যেকে দেখবে তোমাদের কাছে একটা রেটিং অপশন এসছে, ঠিক আছে? প্রত্যেকে ওই রেটিংটায় প্রত্যেকে 5 স্টার রেটিংটা দিয়ে দিও। কেন দেবে? তার কারণ হচ্ছে এটাই, যদি দেখি যে প্রচুর পরিমাণে রেটিং তোমাদের 5 স্টার এসছে, তো আমি ম্যানেজমেন্টকে এইটা অ্যাপ্রোচ করতে পারবো যে এদের জন্য আমার একটু বেশি ক্লাস লাগবে, কারণ এরা সেই লেভেলে অ্যাটেন্টিভ ছাত্রছাত্রী এবং এদেরকে সেইভাবে ধরে ধরে বোঝাতে হচ্ছে, কারণ এরা সিলেকশন দেবে আমাকে।
ঠিক আছে? তো এই জিনিসটা বলে আমি তোমাদের যদি এক্সট্রা ক্লাস যদি আমার লাগে পরবর্তীকালে সেগুলো আমি লাগিয়ে দিতে পারবো। ঠিক আছে? এটা জাস্ট তোমাদেরকে আমার একটা রিকোয়েস্ট, তোমরা এটা করে দিও। বাকি তো দেখাই যাচ্ছে। ঠিক আছে বাবা, চলো দেখা হচ্ছে পরের সঙ্গে। এবার আমাকে বার করে দেবে এখান থেকে। চলো টাটা, দেখা হচ্ছে পরের দিনের ক্লাসে। যারা যারা পরের বছরের এনটিপিসি কে টার্গেট করছো বা গ্রুপ ডি কে টার্গেট করছো, আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে এইভাবেই ধরে ধরে কিন্তু বন্দে ভারত আমাদের যে ব্যাচ রয়েছে সেই ব্যাচে পড়ানো হয়, এবং সেই ব্যাচে তুমি যদি অ্যাডমিশন নাও তাহলে সেক্ষেত্রে তারা যেভাবে আজকে সিলেক্টেড হয়েছে, তারা বলতে কারা, যারা 3700 প্লাস ছাত্রছাত্রী যাদের মানে পিডিএফ এর নাম তোমাদেরকে প্রথমেই দেখালাম, তাদের মতো জায়গাতে তুমিও থাকতে পারো। ঠিক আছে? আর যারা যারা আমার গ্রুপে যুক্ত নেই, সবার প্রথমে 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ, তার নিচে একটা গ্রুপের লিঙ্ক আছে, সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। এটা ম্যান্ডেটারি, তোমাকে জয়েন করতেই হবে। এটা সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, এটা কোনো পেড ব্যাচের জন্য, এটা সম্পূর্ণ সবার জন্যই। তো এখানে প্রত্যেকে জয়েন করে যাও। এখানে জয়েন থাকলে প্রত্যেক দিনের ক্লাসের লিঙ্ক, ই নিউজ পেপার, পিডিএফ, এই সমস্ত জিনিসপত্রগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এই ফ্রি গ্রুপে পাবে। ঠিক আছে বাবা? আর যারা চাইছো রেলওয়ে ব্যাচে জয়েন করতে, তাদের জন্য আমি বলতে পারি সবচেয়ে শ্রেষ্ঠ ব্যাচ এখন বর্তমানে রয়েছে। আবারও বলছি, একদম এন্ড পজিশনে রয়েছে। যারা এই ব্যাচটাকে বা এই ভিডিওটাকে পরের দিকে দেখবে, তখন হয়তো এই ব্যাচটা নাও থাকতে পারে। যদি না থাকে, তখন সেই পজিশনে যদি কোনো ব্যাচ থেকে থাকে, তার আপডেট তোমরা এই গ্রুপে, রেল গ্রুপেই পেয়ে যাবে। আর যদি না থেকে থাকে তাহলে তোমাকে ওয়েট করতে হবে। তো যাতে এই অপরচুনিটি মিস না হয়, তুমি চাইলে এই আরআরবি এনটিপিসি স্পেশাল 800 ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো, যেটা কয়েকটা মাত্র সিট পড়ে রয়েছে। আর সেই সিটটা ফুল হয়ে গেলেই কিন্তু এই ব্যাচটা স্টোর থেকে উঠে যাবে। এই ব্যাচে ক্লাস শুরু হয়েছে 30শে নভেম্বর থেকে, বাট অ্যাকচুয়ালি এটার ক্লাস শুরু হয়েছে 1 ডিসেম্বর থেকে। বোঝা গেল? 30শে নভেম্বর শুধুমাত্র তোমাদের ওই ওরিয়েন্টেশন বা ইন্ট্রোডাকশন ক্লাস হয়েছে, রিয়েল ক্লাস শুরু হয়েছে 1 ডিসেম্বর থেকে। এখানে কি কি পাবে? এখানে গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট টোটালটা কভার হবে। এখানে একদম বেসিক থেকে যেভাবে তুমি দেখলে সেইভাবে পড়াশোনা করে একদম টপ লেভেল পর্যন্ত পড়ানো হবে। এখানে এএলপি কভার হবে, এখানে টেকনিশিয়ান কভার হবে, টেকনিশিয়ান গ্রেড 3। এখানে তোমার হচ্ছে গ্রুপ ডি কভার হবে। এই সমস্ত জিনিসপত্রগুলো এক্সট্রা কভার হয়েই যাবে তুমি যদি এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট ছাড়াও এই পরীক্ষাগুলোকে দাও। এখানে শুধুমাত্র সিবিটি 1 হবে না, এখানে সিবিটি 2ও কভার হবে, এবং তার সঙ্গে সঙ্গে যদি কোনো স্কিল টেস্ট থেকে থাকে সেটাও কভার হয়ে যাবে, অর্থাৎ অল ইন ওয়ান ব্যাচ। এই ব্যাচে কি থাকছে? লাইভ ক্লাস থাকছে 327 ঘন্টার, এর থেকে বেশি হবে তো কম নয়। প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে, যতবার ইচ্ছা তুমি তোমার ভ্যালিডিটির মধ্যে দেখে নিতে পারবে। 604 খানা মক টেস্ট থাকবে, 202 খানা ইবুক থাকবে, এর মধ্যে হ্যান্ড রিটেন নোটসও দেওয়া আছে, 205 খানা ভিডিও কোর্স দেওয়া আছে, 2টো হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছে যাবে যেদিন তুমি ব্যাচটা নিচ্ছ তার থেকে 10 দিনের মধ্যে, একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই আর একটা এমসিকিউ প্র্যাকটিসের বই। আর এই ব্যাচের সঙ্গে 5টা ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে। কি কি? 1 নাম্বার কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাচ, 2 নাম্বার কম্পিউটারের ব্যাচ, 3 নাম্বার টাইপ টেস্টের ব্যাচ, 4 নাম্বার সাইকোমেট্রিক টেস্টের ব্যাচ, 5 নাম্বার স্মার্ট স্টাডি ব্যাচ, আর 6 নাম্বার ট্রেডের ব্যাচ। এই ট্রেডের ব্যাচটা তোমাদের সবার জন্য কাজে লাগবে না, এটা কেবলমাত্র এএলপি যারা পরীক্ষা দেয় তাদের জন্য কাজে লাগবে। আমি তোকে বললাম এনটিপিসির সাথে সাথে এগুলো শেষ হয়ে যাবে। এই যে স্মার্ট স্টাডি ব্যাচ, এই স্মার্ট স্টাডি ব্যাচ থেকে তোমাদের পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে না, বাট এইটা পরীক্ষা পেতে তোমাকে হেল্প করবে। এখানে কি করে তুমি 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতে পারো সেটা শিখিয়ে দেওয়া আছে।
এবং তার সঙ্গে সঙ্গে তুমি কি করে বেশি পরিমাণ মনে রাখতে পারবে সেটা পর্যন্ত এখানে শিখিয়ে দেওয়া আছে, সেই টেকনিক। এবং যারা এই টেকনিক ফলো করেছে, এই 3700 প্লাস ছাত্রছাত্রী, তারা আজকে প্রপারলি সেই জায়গাটায় প্রতিষ্ঠিত অবস্থায় রয়েছে। তুমি যদি চাও সেই মতো জায়গাতে তুমি থাকতে, তো অতি অবশ্যই তুমি এই ব্যাচে জয়েন করতে পারো। দেখে মনে হচ্ছে কি, দেখো 5 থেকে 6টা ব্যাচ তোমাকে দেওয়া হচ্ছে, তার মানে যদি ধরি যে প্রত্যেকটা ব্যাচের দাম 500 টাকা করে, তাহলেও তুমি দেখো 6টার দাম 300 টাকা, 3000 টাকা। দুটো বই যাচ্ছে, সেখানে তোমার হচ্ছে 500 করে, যদি তাহলে 4000 টাকা। তার সঙ্গে এই এতগুলো মক টেস্ট, ইবুক, এতগুলো জিনিসপত্র দেওয়া হচ্ছে, লাইভ ক্লাস। তার মানে হিসাব অনুযায়ী মিনিমাম এই ব্যাচের দাম কি 5000 টাকা হওয়া উচিত। উচিত কি উচিত নয় আমাকে বলো? উচিত। কিন্তু এত দাম তোমাকে দিতে হবে না, কারণ তুমি আড্ডা 247 এর ছাত্রছাত্রী। সবচেয়ে অ্যাফোর্ডেবল প্রাইসে তোমাদেরকে দেওয়ার কর্তব্য হচ্ছে আমাদের। এখানে কত দাম দেওয়া আছে? 2309 টাকা তোমাকে দাম দিতে হবে। এইটাতে তোমাদের এই ব্যাচে ভর্তি হয়ে যাবে। সেটা কি মাসে মাসে না, বছরে একবারই। এবং এটাতেই তোমাদের পুরো জিনিসপত্র কভার হয়ে যাবে, CBT 1, CBT 2, সাইকোমেট্রিক টেস্ট, মক টেস্ট, টাইপিং টেস্ট, সবকিছু। এরপর না তোমাকে কোনো ব্যাচ কিনতে হবে, না কোনো বই কিনতে হবে, না কোনো মক টেস্ট কিনতে হবে, অর্থাৎ অল ইন ওয়ান ব্যাচে তুমি অ্যাডমিশন নিয়ে নিলে। বোঝা গেল? তুমি যদি চাও এই ব্যাচে অ্যাডমিশন নিতে, তুমি অবশ্যই এক্ষুনি জয়েন করে যাও, কারণ সিট কিন্তু আর নেই বললেই চলে। কিভাবে জয়েন করবে? সবার প্রথমে প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে লিখবে আড্ডা 247। আড্ডা 247 বলে সার্চ করলে তুমি দেখতে পাবে এরকম ত্রিভুজাকৃতি লোগোওয়ালা একটা অ্যাপ। এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করে ইনস্টল করে ফেলো। এরপর তোমার কাছে একটা লগ ইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দেবে, একটা ওটিপি আসবে, ওটিপিটা পুট করে তোমার লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পরে তুমি দেখতে পাবে সেখানে তুমি অ্যাপটা কোন ভাষায় চালাতে চাইছো সেটা দেখাচ্ছে, বাংলা নাকি ইংলিশ, সেই ল্যাঙ্গুয়েজটা চুজ করে নাও। এরপর তোমাকে বলবে সিলেক্ট ইউর এক্সাম। এটা তুমি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারো অ্যাপটা চালানোর জন্য। এইখানটাই কেউ কিন্তু গভর্নমেন্ট জব সিলেক্ট করবে না, সবাই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে। কারণ তুমি বাংলাতে ক্লাস চাইছো, যেখানে আমি তোমাদেরকে ফিজিক্স কেমিস্ট্রি পড়াচ্ছি সেটা তুমি ক্লাস চাইছো, এবং যেখানে তোমাদের ক্লাস করানো হচ্ছে বাংলাতে এবং কন্টেন্ট দেওয়া হচ্ছে বাংলা এবং ইংলিশ দুটোতেই, সেটা চাইছো। তো অ্যাপ বোঝে বাংলায় ক্লাস মানে হচ্ছে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল, এই জন্য তোমাকে এটা করতে হবে। বোঝা গেল? যখন তুমি দেখবে আড্ডা 247 নিচে ওয়েস্ট বেঙ্গল কথাটা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো যে ওয়েস্ট বেঙ্গল লেখা নেই, তাহলে ভুল জায়গায় চলে এসছো। এখানে যদি রেল লেখা থাকে ভুল জায়গায় চলে এসছো। তাহলে এর পাশের আলোচনাটায় ক্লিক করে তুমি স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে নেবে, এটা কিন্তু ম্যান্ডেটারি। যখন দেখবে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে একদম নিচের ডান দিকে স্টোরে চলে যাও। স্টোরে ক্লিক করে দেখতে হবে এই ব্যাচটা তোমাকে দেখাচ্ছে, বা তুমি লাইভ ক্লাসে ক্লিক করে তুমি দেখতে হবে যে এই ব্যাচটা তোমাকে দেখাচ্ছে, এই ব্যাচটা তুমি ক্লিক করো। ক্লিক করলে তুমি দেখতে হবে এই হচ্ছে তোমার ব্যাচ। ব্যাচের দাম হচ্ছে 2999 টাকা। আপনি বলেছেন 3000 টাকা পড়বে না, 2300 টাকা পড়বে। বলছি সবচেয়ে কম তুমি দেখতে পাবে, এর থেকে কম তুমি দেখতে পাবে। সবচেয়ে কমে পাওয়ার জন্য এই দামের পাশে দেখবে একটা মোর অফার বলে অপশন রয়েছে, এই মোর অফারে ক্লিক করবে। এরপর এইখানে এন্টার কুপন কোড বলে একটা অপশন পাবে। সবার প্রথমে একটা টিক মেরে দেবে, আর এন্টার কুপন কোডের জায়গায় লিখবে বড় হাতের Y785, Y785। এই কুপন কোডটা লিখে বক্সের মধ্যে থাকা পাশের অ্যাপ্লাই বাটনটায় ক্লিক করে দাও। যখন দেখবে Y785 এই কুপন কোডটা অ্যাপ্লাই হয়ে গেছে, তখন দাম হয়ে গেছে 2309 টাকা। এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস। যখন এই দামটা দেখাবে, বাই নাও অপশনে ক্লিক করবে। বাই নাও অপশনে ক্লিক করলে তুমি দেখবে তোমার টোটাল অ্যাড্রেস দিতে বলছে, এই অ্যাড্রেসে তোমার বইগুলো পৌঁছাবে। টোটাল অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবে। এরপর তোমাকে বলবে এইটা একটা ইনকারেক্ট অ্যাড্রেস দেখে অনেকে ভয় পেয়ে যায়, এইটা জাস্ট একটা অ্যালার্ট মেসেজ। তুমি যদি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো, এখানে আই কনফার্ম করে দেবে। যেই মুহূর্তে আই কনফার্ম করে দিলে তোমার কাছে মানে অপশন চলে এলো পেমেন্ট করার জন্য। ইউপিআই মানে ফোন পে, গুগল পের জন্য, না হলে ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড অপশন রয়েছে। কথার কথা তুমি গুগল পে, ফোন পে করতে, তার জন্য ইউপিআই তে ক্লিক করে পে নাও অপশনে ক্লিক করলে। এরপর তুমি দেখবে এখানে ফোন পে, গুগল পে অপশন চলে এসেছে, তুমি এটার মধ্যে পেমেন্ট করতে পারো। যদি তুমি চাও যে তোমার কাছে কোনো রকম কোনো হার্ড ক্যাশ আছে, কোনো রকম কোনো অনলাইন অপশন নেই, তুমি আশেপাশে তোমার বাবা মার কাছে চলে যাও, তোমার দাদু, তোমার বন্ধু, তোমার বান্ধব, বা যদি তাও না থেকে তোমার আশেপাশের কোনো সাইবার ক্যাফে চলে যাও। সেখানে গিয়ে বলো আমি আপনাকে 2309 টাকা দিচ্ছি, আপনি আমার হয়ে পেমেন্ট করে দিন। তুমি জাস্ট এখানে তার নাম্বার বা ইউপিআই দিতে বসিয়ে দাও, দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করো। তার কাছে একটা পেমেন্ট পপ আপ চলে যাবে, সে যদি পেমেন্ট করে দেয় তাহলেও তুমি হয়ে যাবে। তাহলে যেই মুহূর্তে তোমার পেমেন্ট হয়ে যাবে, তোমার দেখবে সেটা তুমি করো বা সে করুক, তোমার কাছে আড্ডা 247 থেকে কংগ্রাচুলেশন মেসেজ চলে এসেছে। ব্যাস কমপ্লিট। এবার তুমি অ্যাপটা পুরো বন্ধ করে দাও।
নতুন করে অ্যাপটা খোলো, দিয়ে মাই কন্টেন্টে যাও। মাই কন্টেন্টে ক্লিক করলে তুমি দেখতে পাবে এখানে পারচেস্ট অপশনে গেলে তোমাদেরকে এই ব্যাচটা দেখাচ্ছে, আরআরবি এনটিপিসি স্পেশাল 800 ব্যাচ। এখানে তুমি অ্যারো চিহ্নটায় ক্লিক করে দেখবে তোমাকে আরো দুটো ব্যাচ দেখাচ্ছে, একটা হচ্ছে স্মার্ট স্টাডি ব্যাচ, আর একটা হচ্ছে তোমার গিয়ে কম্পিউটার ব্যাচ। স্যার আপনি যা বললেন আমি 6টা ব্যাচ পাবো, আপনি তো এখানে দুটো ব্যাচ দেখাচ্ছেন, বাকি 4টে ব্যাচ কি পাবো না? আমি বলেছি যখন পাবে তো পাবে। তো তুমি এখানে এই এনটিপিসি ব্যাচটাই ক্লিক করলে, এখানে ক্লিক করার পর তুমি একটু নিচের দিকে যাবে, নিচে স্ক্রল ডাউন করবে, স্ক্রল ডাউন করে দেখবে এখানে ভিউ অল কন্টেন্ট দেওয়া আছে, এই ভিউ অল কন্টেন্টে ক্লিক করবে। এখানে দেখবে তোমাদের বন্দে ভারত স্পেশাল 800 ব্যাচ লাইভ ক্লাস দেখাচ্ছে, টেস্ট সিরিজ দেখাচ্ছে, ভিডিও কোর্স দেখাচ্ছে, ইবুক দেখাচ্ছে। লাইভ ক্লাসের নিচের দিকে দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স, এই যে কারেন্ট অ্যাফেয়ার্স এর ব্যাচ তোমাকে দিয়ে দিলাম। ভিডিও কোর্সে চলে আসবে, এখানে তুমি দেখবে এখানে তোমার টাইপ টেস্টের ব্যাচ দেওয়া আছে, এখানে সাইকোমেট্রিক টেস্টের ব্যাচ দেওয়া আছে, এবং এখানে তোমার হচ্ছে ট্রেডের ব্যাচ দেওয়া আছে। তাহলে 4 আর 2 এ 6টা ব্যাচ ডান। আর বইগুলো তোমার বাড়িতে যেদিন তুমি ব্যাচটা নিচ্ছ তার থেকে 10 দিনের মধ্যে পৌঁছে যাবে, ব্যাচ গল্প শেষ। তো লাইভ ক্লাসের মধ্যে এই হচ্ছে তোমার যেখানে ক্লাস হচ্ছে এখন, তুমি কি করবে, আগের দিনের ক্লাস যদি মিস করে যাও লাইভ ক্লাসে যাবে, এই লাইভ ক্লাসে গিয়ে দেখবে এই হচ্ছে তোমার গিয়ে সায়েন্স, এই সায়েন্সের মধ্যে গেলে তুমি দেখবে কেমিস্ট্রি রয়েছে, এই কেমিস্ট্রির মধ্যে গেলেই তুমি দেখবে যে এখানে অ্যাটমিক স্ট্রাকচার রয়েছে, এই অ্যাটমিক স্ট্রাকচারের ফার্স্ট ক্লাস হয়ে গেছে, সেকেন্ড ক্লাস আগামীকাল হবে। তো যারা নিতে চাইছো অতি অবশ্যই জয়েন করে যাও। আর সকাল 11টা 15 ক্লাস কিন্তু কারণ মিস করা চলবে না, কারণ সেখান থেকে তোমাদের কিন্তু গ্রুপ ডিতে হুবহু কমন আসবে। তো 11টা 15 ক্লাস তোমাকে করতে হবে ফ্রিতে, সে তুমি ব্যাচে পড়ো বা না পড়ো। এবং তার সঙ্গে সঙ্গে যারা ব্যাচে ভর্তি হয়ে যাচ্ছ, আগামীকাল 3টের সময় আমি আবার এই ব্যাচে ক্লাস নেব, এবং তোমরা যে এই অ্যাটমিক স্ট্রাকচারের ক্লাসটা দেখলে এর পরের পার্ট 2 ক্লাস, যেটা আরো অনেক ডিটেলসে আমাদের পড়তে হবে, কারণ এই অ্যাটমিক স্ট্রাকচারে তোমরা যেটুকু পড়লে সেটা একদম ইন্ট্রোডাকশন পার্ট। শুধুমাত্র বলতে পারো হচ্ছে যে প্রথমে ইন্ট্রোডাকশন করেছি, মেন পার্ট এখনো ঢুকিয়েনি, এটা পরের দিন থেকে হবে। ঠিক আছে বাবা? তো যারা চাইছো অতি অবশ্যই এই ব্যাচে এনরোল করে নিতে পারো। Y785 এই কুপন কোডটা ইউজ করলে সর্বোচ্চ ডিসকাউন্ট পাবে, এবং যারা চাইছো আজকের মধ্যে করে নাও, কারণ এর সিট প্রায় ফুল। যখনই সিট ফুল হয়ে যাবে তুমি দেখবে আর স্টোরের মধ্যে এটা নেই। যদি তুমি দেখো যে স্টোরের মধ্যে নেই, যারা পরের দিকে এই ভিডিওটা দেখছো ডেমো ক্লাস হিসাবে দেখতেই পারো, তো তখন তোমার কিচ্ছু করার দরকার নেই, তখন হয়তো কোনো ব্যাচ নেই। তোমাদের যদি কোনো ব্যাচ থেকে থাকে সেটা আমি আপডেট দিয়ে দেবো, তার জন্য আমি কি বললাম, এই যে নাম্বারে হাই লিখে পাঠিয়ে রিয়েল গ্রুপে যুক্ত থেকে যাও। ঠিক আছে বাবা? চলো, আর বাকি 11টা 15 ক্লাস মানে দেখলে তুমি অবশ্যই সবকিছু দেখতে পেয়ে যাবে। তো প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। আর যারা ব্যাচ নিতে চাইছো আজকের মধ্যে অ্যাজ সুন অ্যাজ পসিবল Y785 এই কুপন কোডটা ইউজ করে ঝটপট করে ব্যাচটা নিয়ে নাও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামীকাল 11টা 15 লাইভ ক্লাসে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।